উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধন রূপের অধিকারী। লিখেছেন সুমি চৌধুরী, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ৩। রূপা কলেজে যাওয়ার জন্য একদম ফিটফাট হয়ে নিচে নামলো। তার চিরচেনা সেই দুই বেনি আজও দুই কাঁধের উপরে তুলছে, যা তাকে এক স্নিগ্ধ মায়া দিচ্ছে। নিচে আসতে এসে দেখলো তার বাবা, কাকা আর দাদামশাই গম্ভীর মুখে অফিসের জরুরি ফাইলপত্র সব নিয়ে আলোচনায় মগ্ন। রূপা হালকা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করল এবং শান্তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শান্তা এসে হাজির হলো এবং দুজন মিলে জলদি সকালের নাস্তা সেরে কলেজের পথে বেরিয়ে পড়ল। সকাল 10টা, আনন্দমোহন কলেজ। ক্লাসরুমের এক কোনায় বসে আছে রূপা, কেয়া, বৃষ্টি আর নাদিয়া জমিয়ে আড্ডা দিচ্ছে। কিন্তু রূপার মনটা যেন ঠিক নেই এখানে। কাল রাতেই ওই রহস্যময় একজোড়া চোখের ছবি আঁকার পর থেকে সে এক অদ্ভুত ঘড়ির মধ্যে আছে। সারা রাত এক ফোঁটা ঘুমানো সম্ভব হয়নি। চোখ বন্ধ করলেই সে তীক্ষ্ণ চাহনি আর ভ্রুর মাঝখানে ওই ছোট্ট কাটা দাগটা ভেসে উঠেছে। রূপার চেহারায় এক ধরনের অস্থিরতা দেখে বৃষ্টি জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? এমন দেখা যাচ্ছে কেন? অনেক বড় কোনো চিন্তায় ডুবে আছিস? রূপা নিজেকে একটু সামনে নিয়ে ফ্যাকাশে হাসলো। আরে না, ওসব কিছু না, এমনি শরীরটা আজ একটু ম্যাচ করছে, ভালো লাগছে না। ও তাই বল। ঠিক তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপতন নীরবতা নেমে এলো সবার মাঝে, কিন্তু সবার নজর গিয়ে আটকালো প্রিন্সিপাল স্যারের ঠিক পেছনে থাকা দীর্ঘদেহী যুবকটির ওপরে। পরনে নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট, বাম হাতে দামি ঘড়ি আর চোখে সানগ্লাস, জেল দেওয়া চলে তাকে একদম নিখুঁত কোনো মডেলের মতোই লাগছে। আকাশকে দেখা মাত্রই রূপার চোখ কপালে উঠল। আকাশ ভাইয়া তাদের কলেজে হঠাৎ? সবচেয়ে অদ্ভুত অবস্থা হলো বৃষ্টির। আকাশকে দেখা মাত্রই তার বুকের ভিতরে সেই পরিচিতি ধকধক শুরু হলো। কেন জানি এই মানুষটাকে সামনে দেখলেই তার হার্টবিট বাতাসের বেগে বাড়তে থাকে। প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় ঘোষণা দিলেন, আমার প্রিয় শিক্ষার্থীরা, আলাপ করিয়ে দিচ্ছি, ইনি আকাশ, আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। আকাশ এখন থেকে তোমাদের নিয়মিত ক্লাস নেবে। একটা কথা মনে রেখো, ক্লাসে অযথা কথা বলা বা শব্দ করা উনি একদম পছন্দ করেন না। আশা করি আমার এই সতর্কতা যেন দ্বিতীয়বার বলতে না হয়। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আকাশ ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। সানগ্লাসটা খুলে পকেটে রাখতেই তার সেই তীক্ষ্ণ চোখজোড়া সবার সামনে স্পষ্ট হলো। সে গম্ভীর কিন্তু অত্যন্ত মার্জিত কণ্ঠে বলতে শুরু করলো, গুড মর্নিং ক্লাস। As your principal sir mentioned, I am Akash Rahman and I will be learning your English session from today onward. I believe English is not just a subject. It is a language of expression and I expect each of you to approach with this discipline. সেই সাথে মুহূর্তে থেমে সবার উপর দিয়ে এক নজর বুলিয়ে নিল। তারপর বলল, I have a zero tolerance policy for noise. In this classroom, silence is not just appreciated, it's mandatory. I hope we are on the same page. Is that clear to everyone? রূপ কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার মনে এখন থেকে এই ইংলিশ টিচার আর কেউ নয়, স্বয়ং তার আকাশ ভাইয়া। বৃষ্টির অবস্থা আরও শোচনীয়। তার বুকের ভেতরে কেন যেন অবিরত হাতুড়ি পেটাচ্ছে। যে লোকটার থেকে সে সবসময় 100 হাত দূরে থাকতে চাইতো, আজ এই লোকটাই তার ক্লাস টিচার। প্রতিদিন সামনাসামনি ক্লাস করতে হবে ভেবে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। বৃষ্টির জীবনে গল্পটাও যেন আজ এখানেই এসে দাঁড়িয়েছে। আকাশ অত্যন্ত গাম্ভীর্যের সাথে একে একে সবার পরিচিতি নিতে লাগলো। একসময় সে রূপার সামনে এসে দাঁড়ালো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, অ্যান্ড ইউ, হোয়াটস ইউর নেম? রূপা কিছুটা আমতামতা করে বলল, আকাশ ভাইয়া, তুমি তো আমার নাম জানোই। বাকিটুকু বলার সুযোগ না দিয়ে আকাশ হাত তুলে তাকে থামিয়ে দিল। অত্যন্ত পেশাদার কণ্ঠে সে উত্তর দিল, এক্সকিউজ মি, আই এম নট ইউর ভাইয়া ইন দিস প্রেমিসেস, ইনসাইড দিস ক্লাসরুম। আই অ্যাম ইউর টিচার অ্যান্ড ইউ আর মাই স্টুডেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? রূপা মুখটা একটু ভেঙচিয়ে বিড়বিড় করে বলল, হ, মনে থাকবে, তুই আমার উগান্ডা থেকে আসা নতুন ছাড়। পুরো ক্লাসের সবাই রূপার এমন উত্তর শুনে হো হো করে হেসে উঠল। আকাশ ডাস্টার দিয়ে রূপার বাম কাঁধে হালকা একটা বাড়ি মেরে শাসনের স্বরে বাংলায় বললে, নতুন বলে আজ কিছু বললাম না, এরপর থেকে এমন বেয়াদমি করলে এখানে মেরে চামড়া তুলব, আর বাসায় গিয়েও চাচুর কাছে বিচার দেব, মনে থাকে যেন। বিচারের কথা শুনেই রূপা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। বাড়িতে বিচার দেওয়া মানেই মহাবিপদ। সে ঠোঁট উল্টে ব্যথার জায়গায় হাত দলতে দলতে নিঃশব্দে নিজের সিটে গিয়ে সিধিয়ে গেল। আকাশ এবার ধীর পায়ে বৃষ্টির সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে বৃষ্টির বুকটা আবার কেঁপে উঠল। আকাশ নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করলো, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? মে আই হ্যাভ ইউর নেম প্লিজ? বৃষ্টি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় কোনো মতে উত্তর দিল, জি 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 স্যার, আমার নাম বৃষ্টি।
আকাশ বৃষ্টির দিকে এক পা এগিয়ে এসে ভ্রু কুচকে তাকালো। সে বেশ বুঝতে পারছে মেয়েটা তাকে দেখে কুকড়ে যাচ্ছে। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এমন কেঁপে কেঁপে কথা বলো? বৃষ্টির অবস্থা তখন শোচনীয়। সে আমতা করে বলল, মানে? আকাশ এবার ডেস্কের উপরে 2 হাত রেখে একটু ঝুঁকে এসে বলল, মানে এটাই। এভাবে কাঁপছো কেন? শরীর খারাপ নাকি? যদি অসুস্থ বোধ করো তবে সেটা পরিষ্কার করে জানাও। বৃষ্টি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। তার মাথায় তখন হাজারটা কিস্তি করছে। সে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, আরে হালার ঘরের হালা, তোরা দেখে আমার পুরো শরীর নার্ভাস হয়ে কাঁপছে। আর উনি আসছে ডাক্তারি করতে। আমার শরীর একদম ঠিক আছে। শুধু তুই সামনে থেকে থাকলে আমার হার্টবিটটা জেলা স্কুলের মাঠে দৌড় প্রতিযোগিতায় মতো দৌড়াই। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আকাশের হঠাৎ কড়া কণ্ঠের বৃষ্টি একদম বিদ্যুৎ স্পর্শের মতো চমকে উঠল। সে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না না স্যার, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই আমার। আকাশ আরও কয়েক সেকেন্ড বৃষ্টির চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখল। তার চাহনি যেন বৃষ্টির মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করেছে। কিছুক্ষণ পর সে শান্ত দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, বসো, ক্লাসে মনোযোগ দাও, মন যেন অন্য কোথাও না থাকে। বৃষ্টি ধপ করে নিজের সিটে বসে পড়ল আর টেবিলের নিচে নিজের ওড়নাটা শক্ত করে পেঁচাতে লাগলো। সে মনে মনে ভাবল, এই লোকের সামনে প্রতিদিন ক্লাস করা মানে নিজের আয়ু 10 বছর কমিয়ে ফেলা। বিকালে স্নানালয় ডিআইজি কার্যালয়ে তখন এক থমথমে দুর্যোগের মতো দাঁড়িয়ে আছে। ভেতরে করিডোরে সারি সারি পুলিশ সদস্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে পাখির মতো পায়চারি করছে এসপি বাঁধন। পরনে হাফাটা শর্ট ইউনিফর্ম, যা তার শক্তপোক্ত পেশিবহুল হাত দুটোকে আরও বেশি জাদ্রেল দেখাচ্ছে। তার 2 হাত পিঠের পেছনে শক্ত করে ধরা, চাহনি যেন কোনো খাপখোলা তলোয়ার। সামনে বিশাল রাজকীয় একটা কাঠের টেবিলের ওপাশে বসে আছেন এই শহরের রক্ষক ডিআইজি আলতাফ মাহমুদ। তিনি বেশ কিছুক্ষণ নীরব থেকে বাঁধনের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। স্তব্ধতা ভেঙে তার গভীর কণ্ঠস্বর ঘরে দেওয়ালে প্রতিধ্বনিত তুলল, তার মানে এখনো আসামের খোঁজ নেই। দেশের দিনে অন্তত একটা হলেও নারী নিখোঁজ হচ্ছে। বাঁধন, এইভাবে চলতে থাকলে দেশটা কতটা ভয়াবহ নরক হবে। তবে কি তোর কোনো ধারণা আছে? বাঁধন মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে সেলুট দিল। তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু কণ্ঠে ছিল পাহাড় সমান দৃঢ়তা। সেই স্থিরভাবে বলল, স্যার, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। অপরাধীরা খুব দ্রুততার সাথে তাদের রুট পাল্টাচ্ছে, তবে আমরা ওদের একদম লেজের ডগায় পৌঁছে গিয়েছি। আমাকে আর কিছুটা দিন সময় দেন, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। আমি কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে ওই নোংরা সিন্ডিকেট আমি কুড়িয়ে দেব। আলতাফ মাহবুব ফাইলটা শব্দে বন্ধ করলেন। বাঁধনের চোখে যে জেদ তিনি দেখেছেন তা তাকে কিছুটা আশ্বস্ত করলেন। তিনি নিচু স্বরে বললেন, আশা করি এই টেস্ট যেন শুধু কথায় না থাকে। আর হ্যাঁ, নেক্সট 48 ঘন্টার মধ্যে আমাকে প্রোগ্রেস রিপোর্ট চাই। কলেজ ছুটির পর রূপা আজ আর সোজা বাড়ি ফিরল না। রিক্সাওয়ালার কাছে গন্তব্য বদলে দিয়ে সে রওনা দিল ডিআইজি কার্যালয় অভিমুখে। উদ্দেশ্য আলতাফ মাহবুবের সাথে দেখা করা। আলতাফ মাহবুবের সাথে রূপার এক অদ্ভুত আর মধুর সম্পর্ক, যা সময় হলে প্রকাশ পাবে। অফিস গেটে ঢুকতেই রূপার হার্টবিট বেড়ে গেল। এখানে ডিআইজি কার্যালয়ে বিশেষ 2 সিকিউরিটি ডগ আছে, যাদের রূপা জমদূত মনে করে। গতবার তো একটা প্রায় তাকে কামড়েই দিয়েছিল। রূপা সতর্পণে পা ফেলে ভেতরে ঢুকতেই দেখল একটা কুকুর গাছের সাথে মোটা রশি দিয়ে বাঁধা। কুকুরটাকে বাধা দেখায় রূপার সাহস হঠাৎ 100 গুণ বেড়ে গেল। সে ভাবলো, ব্যাটা, আজকে তোকে সাইজ করছি। রূপা কুকুরের একদম নিরাপদ দূরত্বে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিরে কাল্লু, খুব তো ঘেউ ঘেউ করতি, এখন কি হলো? রশিতে বাঁধা পড়ে একদম বিড়াল হয়ে গেছিস? কুকুরটা রাগে গড়গড় করতে লাগলো। রূপা ভেঙচি কেটে বলল, বেয়াদব কুকুর, সরকারি অফিসে থাকিস বলে কি নিজেকে বাঘ ভাবিস? তোর মতো 10টা কুকুরের আমি পকেটে নিয়ে ঘুরি। আয় না, দেখি কেমন দৌড়ানি দিতে পারিস। কুকুরটা এবার বিকট স্বরে ঘেউ ঘেউ করে উঠল। রূপা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তর্জনী উঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে তোকে দিয়ে আজকে ডাল ভাত খাওয়াবো। তোর তো কপালে আজকে শনি আছে। ঠিক এই চরম মুহূর্তে অপমানে একটা অভাবনীয় ঘটনা ঘটল। কুকুরটা এমন একটা হ্যাচকা টান দিল যে পচা রশিটা কাছ থেকে খুলে গেল। রূপার চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ল। সে দেখল রশিগুলা আর কুকুরটা দাঁত বের করে ঠিক তার দিকেই লক্ষ্য স্থির করেছে। ওরে মারি, খেয়ে ফেললো রে। 1 সেকেন্ড দেরি না করে রূপা তার কাঁধের ব্যাগ শক্ত করে ধরে অলিম্পিক লেভেলের একটা দৌড় শুরু করলো। পেছনে কুকুরটা বৌ বৌ করতে করতে একটার পর একটা লাফ দিচ্ছে। রূপা সোজা অফিসের সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে উঠতে লাগলো। করিডোরে দাঁড়ানো পুলিশরা দেখলো একটা মেয়ে বুলেটের গতিতে দৌড়াচ্ছে আর তার পেছনে একটা পাগলা কুকুর। বাঁধন তখন আলতাফ মাহবুবের রুমের ঠিক সামনে তার টিমের সাথে অত্যন্ত সিরিয়াসে কোনো একটা ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছিল। হঠাৎ দেখলো পাশ দিয়ে ধোয়া ওড়ানোর মতো কিছু একটা উড়ে গেল।
রূপা কাউকে দেখার সময় পায়নি। সে সোজা আলতাফ মাহবুবের রুমে ঢুকে পড়ল। আলতাফ মাহবুব সাহেব তখন একটা ফাইলে সই করছিলেন। হঠাৎ দেখলেন রূপা ঝড়ের বেগে ঢুকে তার টেবিলের ওপর দিয়ে একটা উড়াল দিয়ে সরাসরি তার চেয়ারের পেছনে গিয়ে আশ্রয় নিল। তার হাঁপানি আর কান্নাকাটি মিশিয়ে একাকার অবস্থা। বাচ্চা অঙ্কেল, ওই রাক্ষসটা আমাকে কাঁচা চাবিয়ে খাবে। আলতাফ মাহবুব নিজের চশমাটা টেবিলের উপরে রেখে রূপার হাঁপানো দেখে হো হো করে হেসে উঠল। তিনি ভালো করে জানেন এই মেয়ে আর ওই কুকুরের আদায় কাজকলাই সম্পর্ক। রূপা তখন ডিআইজি সাহেবের চেয়ারের এক কোণায় সেদিয়ে আছে। আলতাফ মাহবুব বললেন, আরে রূপা, তুই হঠাৎ এই অসময়ে আর এভাবেই জান হাতে নিয়ে দৌড়ে আসলি কেন? রূপা তখন দরজার দিকে তাকিয়ে আছে, যেখানে সেই কুকুরটা জিভ বের করে হা হা করে হাঁপাচ্ছে আর রূপাকে দেখে মাঝে মধ্যে কড়কড় করছে। রূপা কাঁপা কাঁপা আঙ্গুল উঁচিয়ে কুকুরটাকে দেখিয়ে নালিশের সুরে বলল, দেখো আঙ্কেল, ওই বেয়াদব কাল্লুটা আমাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য পিছু নিয়েছে। সরকারি অফিসের কুকুর বলে কি যাতা করবে? আলতাফ মাহবুব দরজার দিকে তাকিয়ে কুকুরটার অবস্থা দেখে আবারও হাসলেন। তিনি রূপার দিকে তাকিয়ে একটু রহস্য করে বললেন, সত্যি করে বলতো মা, তুই কি আবার ওই কুকুরটার সাথে কোনো দুষ্টুমি করলি? রূপা এবার একদম ভিজে বেড়ালের মতো মাথা চুলকাতে চুলকাতে অপরাধের ভঙ্গিতে মাথা নাড়ল। তার এই অসহায় ভঙ্গি দেখে আলতাফ মাহবুব আর কথা বাড়ালেন না। তিনি পিয়ন ডেকে কুকুরটাকে সরিয়ে নিয়ে আবার শক্ত করে বেঁধে রাখার নির্দেশ দিলেন। ঘরের বাইরে তখন বাঁধন আর অখিল দাঁড়িয়েছিল। অখিল কোনো দিয়ে বাঁধনকে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল, কিরে বাঁধন, খেয়াল করলি? মনে হলো একটা মেয়ে ঝড়ের বেগে দৌড়ে স্যারের কেবিনে ঢুকলো, ব্যাপার কি? বাঁধন কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে অখিলকে বলল, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি। বাঁধন ধীর পায়ে আলতাফ মাহবুবের রুমের প্রবেশ করতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। সে দেখল একটু আগে যে ডিআইজি সাহেব কঠিন মুখে তাকে আসামের খোঁজ না পাওয়ার জারি দিচ্ছিলেন, তিনি এখন রূপার সাথে খোঁজ গল্পে মেতে আছেন। রূপা আলতাফ মাহবুবের পাশে চেয়ারে ঝাঁকিয়ে বসে তার কথায় কিলকিল করে হাসছে। রূপার এই ঘাস দাঁত বের করা হাসি আর চোখের কোণের চপলতা দেখে বাঁধনের বুকের ভেতরে আবারও সেই চেনা ঝড় শুরু হয়ে গেল। এই মেয়ে সবসময় কেন তার আশেপাশে আসে? তার সব গাম্ভীর্য ধুলোয় মিশিয়ে তাই এসে। রূপা তখনও বাঁধনকে খেয়াল করেনি। বাঁধন নিজেকে সামলে নিয়ে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। সে ভাবল, এখন এই পাগলটার সামনে যাওয়া ঠিক হবে না। সে উল্টো ঘুরে ঘর থেকে বের হতে নিলেই পেছন থেকে আলতাফ মাহবুবের ভরাট করার স্বর শোনা গেল। আরে বাঁধন, এসে আবার চলে যাচ্ছ কেন? ভেতরে এসো। বাঁধন নামটা কানে যেতেই রূপার হাসিতে ব্রেক পড়ল। সে চমকে পেছনে তাকালো। ইউনিফর্মে থাকা এক দীর্ঘদেহী যুবককে পেছন থেকে দেখে রূপার মনে কৌতূহল জাগলো। বাঁধন খুব ধীরে ধীরে সামনে ঘুরে দাঁড়ালো। সে আলতাফ মাহবুবের সামনে এসে শটান সেলুট দিল এবং হাত দুটো পিঠের পেছনে নিয়ে পেশাদার ভঙ্গিতে বলল, জি স্যার। বাঁধনকে পুরোপুরি সামনাসামনি দেখে রূপার একদম অস্থির হয়ে গেল। তার চোখের পলক যেন পড়ছেই না। এই তো সেই চোখ, এই তীক্ষ্ণ চাহনিটাই তাকে তাড়া করে বেরোচ্ছে। আর যে চোখ দুটো সে নিজের অজান্তেই ডায়েরি পাতায় এঁকে ফেলেছিল। বাঁধন আজ যেন কোনো গ্রিক দেবতাকে হার মানতে এসেছে। তার তীক্ষ্ণ নাক, পাতলা আর চিকন একজোড়া ঠোঁট আর চোয়ালের শক্ত হাড়ের গঠনে তাকে এক ধরনের রাজকীয় অভিজাত্য দিচ্ছে। রূপার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় শুরু করলো। বাঁধনের গায়ে আজ নেভি ব্লু রঙের শর্টাটার ইউনিফর্ম, যার ফিটিং এতটাই নিখুঁত যে তার সুঠাম কাঁধ আর পেশিবহুল হাত দুটোর প্রতিটি ভাঁজে বোঝা স্পষ্ট যাচ্ছে। ইউনিফর্মের হাতা দিয়ে বেরিয়ে আসতে থাকা তার ফর্সা আর বলিষ্ঠ হাতের কবজিতে শোভা পাচ্ছে কালো ফিতার এক দামি ঘড়ি। তার কোমরের চামড়ায় চওড়া বেল্টের ডান পাশে খুব নিপুণভাবে রাখা আছে সরকারি সিলভার রঙের রিভলভারটি যেন তার ব্যক্তিত্বের কঠোরতা আরও বাড়িয়ে দিয়েছে। তার শার্টের বাঁ পাশে পকেটে রাখা আছে এক স্টাইলিশ স্মার্টফোন, যার অর্ধেক বাহিরের থেকে উকি দিচ্ছে। বুকের ডান পাশে তার নামের নেম প্লেটটা রোদে চিকচিক করছে, এসপি বাঁধন। সারাদিনের কর্মব্যস্ততা আর ক্লান্তিতে বাঁধন চুলগুলো ঠিকমতো এলোমেলো হয়ে কপালে এসে লেগে আছে, যা তার ব্যক্তিত্ব এক ধরনের জন্য আবেদন যোগ করেছে। রূপা আজ খুব করে তাকে দেখল। বাঁধনের বাম ভ্রুর সেই স্টিল করা কাটা দাগটা। এর আগে দুবার সে হেলমেটের নিচে কাটা দাগটা স্পষ্ট দেখেছিল, কিন্তু আজ দেখল দাগটা বেশ লম্বা এবং গায়ের ফর্সা চামড়া ভেদ করে একেবারে সাদা কাগজের মতো উজ্জ্বল হয়ে ফুটে আছে। রূপাকে আরও এমন হা করে তাকিয়ে থাকতে দেখে বাঁধন বিরক্তি আর স্বস্তি মেশানো একটা অনুভূতিতে নিজের ঠোঁট কামড়ে ধরল। এই মেয়ে কেন বারবার তাকে দেখলেই এমন ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে, তা সে ভেবে পায় না। তাদের এই নীরবতার মাঝেই আলতাফ মাহবুব বাঁধনের দিকে তাকিয়ে বললেন, বাঁধন, ও হচ্ছে রূপা, ধরতে পারো আমার মেয়ে। আর রূপা, ও হচ্ছে বাঁধন, পেশায় এসপি, নতুন জয়েন করেছে। বাঁধন নামটা শুনেই রূপার মনির ভিতরে এক বিশাল খটকা লাগলো। তার সৎ ভাইয়ের নামও তো বাঁধন, তবে কি রুক্ষ মেজাজের এসপি সাহেবই তার সেই ভাই?
পরক্ষণে সে নিজেকে ধমক দিল, চিচি কিসব আবল তাবল ভাবছে। নাম তো একই হতেই পারে, আর নিজের ভাই হলে কি বাঁধন তাকে চিনতে পারতো না? রূপা কোনো মতে নিজের দীর্ঘশ্বাস চেপে বাঁধনের দিকে তাকালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? বাঁধন শান্ত গলায় উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? রূপা যান্ত্রিকভাবে মাথা নেড়ে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহ। এরপর সে আলতাফ মাহবুবের দিকে ফিরে পড়ল, তাহলে আঙ্কেল আমি এখন যাই, আবার একদিন আসবো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আলতাফ মাহবুব তাৎক্ষণিক বাধা দিয়ে বললেন, না একদম নয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর দেশের পরিস্থিতিও ভালো না। তিনি বাঁধনের দিকে তাকিয়ে আদেশ দিলেন, বাঁধন তুমি ওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে এসো। রূপা অনেক মানা করা সত্ত্বেও আলতাফ মাহবুব কোনো কথাই শুনলেন না। শেষমেশ বাধ্য হয়ে রূপা বাঁধনের পিছু পিছু ঘর থেকে বের হলো। করিডোর দিয়ে বের হতেই বাঁধন তার পুরো টিমের উদ্দেশ্যে গর্জে উঠল, আমি ওকে একটু ড্রপ করে আসছি, তোমার যার যার কাজে যাও। আর মনে রেখো, কাজের বেলায় আমি কোনো ফাঁকি চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আসামির কোনো ছোট তথ্য হলেও আমার টেবিলে রিপোর্ট চাই। পুরো টিম একযোগে স্যালুট দিল, বিদায় নিল। অখিল একটু পিছিয়ে থেকে বাঁধনের কানে কাছে ফিসফিস করে বলল, কিরে স্যারের রুমে গিয়ে কি মেয়ে পটিয়ে নিয়ে আসলি? দেখতে তো মাশাল্লাহ বানিয়ে ফেললি নাকি আমার ভাবি? বাঁধন তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, বেয়াদব। বলেই বাঁধন তার বাইকে উঠে স্টার্ট দিল। রূপা তার বিশাল বাইকটা দেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, বাইক দিয়ে যাবো স্যার? বাঁধন বিরক্ত হয়ে উত্তর দিল, না আমার মাথা দিয়ে যাবে, ওঠো। স্যার আমি বাইকে উঠতে ভয় পাই, মাথা নিচু করে মিনমিন করে বলল রূপা। বাঁধন বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল। সে প্রচণ্ড অবাক হয়ে রূপার দিকে তাকালো, তার চোখে মুখে একরাশ বিস্ময়। সিরিয়াসলি তুমি বাইকে উঠতে ভয় পাও? রূপা মাথা নিচু করে অপরাধীর মতো আলতো করে হ্যাঁসূচক মাথা নাড়ল। বাঁধন এবার পড়লো মহাজালায়। সে পুলিশের মানুষ, সারা জীবন বাইক চালিয়ে অভ্যস্ত। একটা বড়সড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বাঁধন বলল, কিছু হবে না, উঠে বসো। রূপা এবার বড় বড় ভীত চোখে তাকিয়ে বলল, না আমার খুব ভয় লাগে, এত ছোট গাড়ি যদি উল্টে পড়ে যায়। রূপার কথা শুনে বাঁধন হাসবে নাকি কাঁদবে তা বুঝতে পারছে না। এই জেনারেশনের মেয়েরা সাধারণত বাইকে উঠতে পাগল থাকে, আর এই মেয়ে বলছে কিনা ছোট গাড়ি দেখে তার ভয় লাগে। রূপা অনুরোধের সুরে বলল, স্যার আমি একাই চলে যেতে পারবো, আপনি শুধু আঙ্কেলকে বলবেন না যে আমি আপনার সাথে যাইনি, নাহলে আঙ্কেল খুব রাগ করবেন। বাঁধন বাইকটা স্ট্যান্ড করে নামলো, চাবিটা ঘুরিয়ে খুলে পকেটে পড়তে পড়তে গম্ভীর গলায় বলল, চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। রূপা অপ্রস্তুত হয়ে বলল, না না স্যার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। শাট আপ, এত কথা কেন বলো তুমি, চুপচাপ আমার সাথে এসো। বলে বাঁধন কটকট করে হাঁটা শুরু করলো। পেছনে পেছনে রূপাও মাথা নিচু করে হাঁটছে। সে লক্ষ্য করলো লোকটা কত লম্বা। বাঁধনের পা ফেলার ভঙ্গি তার দীর্ঘদেহীর সামনে রূপার নিজেকে একদম ছোট বাচ্চার মতো মনে হচ্ছে। হঠাৎ রাস্তার মোড়ে একটা ধবধবে সাদা খরগোশ বসে থাকতে দেখলো রূপা। মনে হচ্ছে অবুঝ প্রাণীটা পথ হারিয়ে ফেলেছে। সে বিচিত্র এক ধরনের শব্দ করছিল। দৃশ্যটা দেখা মাত্রই রূপার সব ভয় ভুলে দৌড়ে গিয়ে খরগোশের সামনে হাঁটু করে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাঁধনের ফোনে একটা কল আসায় সে কথা বলতে বলতে এগিয়ে গিয়েছিল। কথা শেষ করে পেছনে তাকাতেই দেখল রাস্তার ধারে রূপা ওই নোংরা খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাঁধন দ্রুত পায়ে রূপার সামনে এসে ব্রো কুচকে দাঁড়িয়ে কড়া গলায় বলল, এই নোংরা জিনিস হাতে নিয়েছ কেন? ফেলে দাও এখনই, কামড় দিয়ে দেবে। রূপা পরম মমতায় খরগোশটাকে আগলে ধরে বাঁধনের দিকে তাকিয়ে বলল, স্যার ও নোংরা না, দেখুন ছোট বাচ্চা, মনে হয় পথ হারিয়ে ফেলেছে, ওকে এভাবে ফেলে গেলে নির্ঘাত কেউ মেরে ফেলবে। বাঁধন নির্বিকার কণ্ঠে বলল, তো স্যার ওকে আমি নিয়ে যাব। কি করবে? বাসায় নিয়ে পালবো, তারপর অনেক আদর করব, তারপর অনেক বড় করব ওকে, তারপর। রূপা মনে মনে বেশ অবাক হলো, লোকটা এত সব খুঁটিনাটি জানতে চাইছে কেন। বাঁধন আবারও কড়া গলায় বলল, রেখে দাও বলছি, এগুলো খামচি তাই। রূপা কথা না বাড়িয়ে খরগোশটাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখে মুখের জেদ বলে দিচ্ছে সে এটা ছাড়বে না। না, ওকে আমি নিয়ে যাব। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। পরিস্থিতি বেগতিক দেখে সে হার মেনে নিয়ে বলল, ওকে ফাইন, চলো। দুটো মিলে হেঁটে বাজারে মোড়ের দিকে আসলো। বাঁধন একটা সিএনজি ডেকে চালককে অত্যন্ত কড়া মেজাজে নির্দেশ দিল, ওকে একদম বাসার সামনে নামিয়ে দিবেন। মাঝে অন্য কোনো প্যাসেঞ্জার নেওয়ার প্রয়োজন নেই, আশেপাশে কোথাও দাঁড়াবেন না। ও যেভাবে ঠিকানা বলবে ঠিক সেভাবেই নামিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? চালক ভয় পেয়ে মাথা নেড়ে সায় দিল। রূপা তার নতুন সঙ্গে খরগোশটাকে বুকে নিয়ে সিএনজিতে উঠে পড়ল। বাঁধন পকেট থেকে মানিব্যাগ বের করে চালককে অগ্রিম ভাড়া মিটিয়ে দিল। মুহূর্তের মধ্যেই সিএনজিটি ধুলো উড়িয়ে সামনের দিকে চলে গেল। বাঁধন অপলক দৃষ্টিতে সেদিকে তাপিয়ে একটা লম্বা শ্বাস ফেলল। অন্যদিকে শান্তাও বেশ ক্লান্ত হয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। প্রচণ্ড রোদে তার মাথা যেন ফেটে গিয়েছে। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে শান্তার ওড়না খামচি ধরে কাতর গলায় পড়ল,
আন্টি আন্টি, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মু একটা গাছের নিচে বসে ব্যথায় কাছে, আম্মুর অনেক রক্ত পড়ছে। শান্তা অবাক হয়ে বাচ্চাটি দুই কাঁধে ধরে নিচু হয়ে নরম গলায় বলল, কি বলো, তোমার আম্মু কোথায়? বাচ্চাটি হাত উঁচিয়ে সামনের দিকটা দেখিয়ে বলল, ও যে ওখানে গাছের নিচে। শান্তা দেরি না করে বাচ্চাটির সাথে দ্রুত সেই জায়গায় আসলো, কিন্তু নির্দিষ্ট স্থানে এসে সে কাউকে দেখতে পেল না। সে অবাক হয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, কই বাবু, এখানে তো কেউ নেই। এই যে, কে বলেছে কেউ নেই? আমরা আছি। কণ্ঠ শুনে শান্ত চমকে উঠে পেছনে তাকালো, দেখলো চারজন যুবক তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে, সবার মুখে কালো রুমাল বাঁধা আর হাতে ধারালো ছুরি। দেখতে একদম দুর্ধর্ষ ডাকাতের মতো। শান্তা ভয়ে পাশে তাকাতেই দেখল সে ছোট বাচ্চাটির মুখে এখন শয়তানি হাসি। শান্তা এবার বুঝতে পারল তাকে কৌশলে এখানে ফাঁসিয়ে নিয়ে আসা হয়েছে। সে ভয়ে চিৎকার দিতে গেলেই একজন ছেলে জাপটে ধরে শান্তার গলায় ছুরি ঠেকিয়ে হিসি করে বলল, চুপ, একটু সাউন্ড করলে একদম খুন করে ফেলবো। শান্তা মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। ঠিক তখনই অন্য একটা ছেলে শান্তার নাকে একটা রুমাল চেপে ধরল। ঔষধের তীব্র গন্ধে শান্তার সাথে সাথে অবসরে ঢলে পড়ল। ছেলেগুলো তাকে পাজা কোলে করে তুলে একটি কালো গাছের গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে হাওয়া হয়ে গেল। রবিন নামক ছেলেটি গাড়ি থেকেই তার বসের কাছে ফোন দিয়ে উত্তেজিত গলায় বলল, বস, আজকে ধরেছি। আজকের মালটা একদম জবরদস্ত। 5 লাখ তো শিওর, আমার মনে হচ্ছে আরও বেশি পাবেন। মেয়েটার যা ফিকার। ওপাশে ফোনের অপ্রান্তে কেবিনের ঠোঁটে একটা কুচির শয়তানি হাসি ফুটে উঠল। সে বাম হাত দিয়ে সিগারেটের লম্বা টান দিয়ে দোয়া উড়িয়ে আয়েস করে বলল, তাই নাকি? তাহলে তো একবার আমাকেও ট্রাই করতে হয়। তাড়াতাড়ি নিয়ে আয়। নিয়ে আসছি বস, রাস্তায় আছি। ওকে। মাগরিবের আজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই রূপা তার বাসার সামনে এসে নামল। আজ অনেক দেরি হয়ে গিয়েছে। সে বাড়িতে ঢুকতে দেখল সোফায় আকাশ আছোয়া হয়ে ফোন টিপছে, আর কেউ নেই। হয়তো রূপার মা আর কাকি নামাজ পড়তে গিয়েছে। আকাশ রূপাকে দেখা মাত্রই সোজা হয়ে বসল। সে সরাসরি রূপাকে জিজ্ঞেস করল, তোর হাতে ওটা কি? খরগোশ নাও? রূপা খরগোশটির মাথায় আহত করে হাত বুলিয়ে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। আকাশ পুরো কুচকে গম্ভীর গলায় প্রশ্ন করল, কোত্থেকে নিয়ে আসলি? রূপা ক্লান্তিতে যেন ভেঙে পড়েছে। সে ক্ষিপ্ত নিঃশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাস্তা থেকে ভাইয়া, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলছি তোমার সাথে। বলে রূপা নিজের রুমে চলে গেল। সে খরগোশটাকে পরম মমতায় তার পড়ার টেবিলের ওপরে বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। নামাজ পড়ে রজনী, রহমান আর শিল্পী রহমান বেরিয়ে আসলেন। শিল্পী রহমান আকাশের দিকে তাকিয়ে বাকল কণ্ঠে জিজ্ঞেস করলেন, শান্তা এসেছে রে? আকাশ ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, শান্তা এসেছে মানে? শান্তা কি এখনো আসে নাই? শিল্পী রহমান উদ্বেগের সাথে বললেন, না তো, আমি তো ভাবছি এতক্ষণ বোধহয় চলে আসলো। আকাশ চৌপা থেকে উঠে দাঁড়ালো। ফোনে সময় দেখলো 7টা বেজে গিয়েছে। শান্তা এখনো বাড়ি ফিরেনি দেখে তার বুকের ভেতরটা কুড়াকতে শুরু করলো। সে মায়ের দিকে তাকিয়ে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি দেখছি ও কোথায়। বলে আকাশ ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভার্সিটি থেকে শুরু করে শান্তার সব বান্ধবীদের বাড়ি খোঁজ লাগালো, কিন্তু শান্তা কারো বাসায় যায়নি। আকাশ এবার চরম অস্বস্তি হয়ে ফোন করলো বাঁধনকে। বাঁধন তখন তার টিমের সাথে অত্যন্ত স্পর্শকাতর একটা ইনভেস্টিগেশন নিয়ে মিটিং করছিল। মিটিংয়ের সময় ফোন আসায় বাঁধন বিরক্ত হয়ে কলটা কেটে দিল, কিন্তু ফোনটা আবার বেঁচে উঠল। 1 2 3 গুনে গুনে 5বারের মতো সময় বাঁধন তার দাঁত চেপে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আকাশ উত্তেজিত গলায় বলল, হালার ঘরে হালা, ফোন ধরছিস না কেন? আকাশের গলার স্বরে আতঙ্ক টের পেয়ে বাঁধন মুহূর্তেই পেশাদার গাম্ভীর্যে ফিরে এলো। সে একদম ইম্পেসিবল বাড়ি আর ধারালো কণ্ঠে জিজ্ঞেস করলো, কন্ট্রোল ইউর টন আকাশ, কি হয়েছে? কোনো ইমার্জেন্সি? শান্তাকে পাওয়া যাচ্ছে না ভাই। কথাটা ফোনে শোনা মাত্রই বাঁধন স্প্রিংয়ের মতো চেয়ার থেকে শটান দাঁড়িয়ে পড়ল। তার চোখের চাহনি তলোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে গম্ভীর গলায় কমান্ড করল, হোয়াট? আকাশ হাঁপাচ্ছে। সে হড়বড় করে বলল, হ্যাঁ ভাই, ভার্সিটি থেকে শুরু করে ওর সব ফ্রেন্ডার বাসা খুঁজেছি, ও কোথাও নেই। বাঁধনের মস্তিষ্ক তখন ঝড়ের গতিতে কাজ করেছে। সে ঠান্ডা কিন্তু কড়া গলায় জিজ্ঞেস করলো, লাস্ট কখন ওর সাথে কথা হয়েছে? তুই কি সব পসিবল রুট চেক করেছিস, বা বাড়িতে ফিরে কিনা কাউকে জিজ্ঞাসা করেছিস? আকাশ উত্তরে বলল, আরে ও বাসায় ফিরে নাই, দেখে তো আমি বাইরে হন্য হয়ে খুঁজেছি। বাঁধন এবার পূর্ণ কাতরের কর্তৃত্বের সাথে আদেশ দিল, লিসেন টু মি, প্যানিক করবি না। আমি এখনই শান্তার সেলফোন টাওয়ার লোকেশনে ট্র্যাক করার জন্য সাইবার টিমকে কমান্ড দিচ্ছি। তুই মেইন রোডে থাক, আমার ফোর্স মুভ করেছে, আমি আসছি। রূপা ফ্রেশ হয়ে খরগোশটার শরীর মুছে দিল। তারপর ওটাকে নাকে আহত করে একটা টিপ দিতেই খরগোশটা রূপার হাতে পরম মমতায় জিভ বুলাতে থাকলো।
অবুজ প্রাণীটির ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ওর খিদে লেগে গিয়েছে। রূপা হেসে উঠে আদুরে গলায় বলল, ওলে তোমার ক্ষুধা লেগেছে? রূপা দ্রুত রান্না করে গিয়ে গাজর কুচে বের করলো। তারপর সুন্দর করে ছোট ছোট টুকরো করে খরগোশটির সামনে দিল। খরগোশটার সাথে সাথে পরম তৃপ্তিতে কুচকুচ করে খেতে শুরু করলো। রূপা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই প্রথম সে কোনো এমন একটা খরগোশকে দেখছে যে কিনা খামচি দিচ্ছে না। মনে হচ্ছে এর আগে কেউ এই খরগোশটাকে খুব যত্ন করে পেলেছে। সে হয়তো ওকে শিখিয়েছে মানুষের ভালোবাসা আসলে কি। রূপা মুগ্ধ হয়ে খরগোশটার খাওয়া দেখছিল। এই ছোট্ট প্রাণীর শান্ত স্বভাব তাকে একটা অদ্ভুত শান্তি দিচ্ছিল। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই চিন্তা যেন এখন তার মাথায় নেই। সে শুধু ওর নরম পরশে হাত বুলিয়ে ভাবল, ভালোবাসা পেলে বন্য প্রাণীও যে কতটা শান্ত আর আপন হয়ে যায়। এর খরগোশটাই তার প্রমাণ। খুব দ্রুতই গাজরের সবটুকু টুকরো শেষ করে খরগোশটা রূপার কোলে মুখ গুজে শুয়ে পড়ল। রূপা মুচকি এসে আলতো করে কোলে তুলে নিল, জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অন্যরকম ভালো লাগা। সে মনে মনে কৃতজ্ঞতা জানালো সেই অচেনা প্রাণীটার প্রতি, যে এই অবুঝ প্রাণীটিকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। রূপা বেলকনিতে এসে দাঁড়ালো। তার কোলে থাকা ছোট্ট খরগোশটার মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে সে মিষ্টি গলায় বলল, তোমার নাম কি রাখা যায় বলো তো? কিছুক্ষণ ভেবে নিয়ে সে নিজেই হেসে ফেলল। চোখে একরাশ আনন্দ নিয়ে বলল, আজ থেকে তোমার নাম ক্যান্ডি। ক্যান্ডি মানে কি জানো? ক্যান্ডি অনেক মিষ্টি, আর তুমি তো দেখতে খুব মিষ্টি, তাই তোমার নাম আজ থেকে ক্যান্ডি। রূপা খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে যেন পুরো বেলকনিটাই প্রাণ ফিরে পেল। হঠাৎ নিচের রাস্তা থেকে একটা বাইকের শব্দ ভেসে এলো। মুহূর্তেই সেখান থেকে থামলো এসে ইস্তিয়াক, আর তার পেছনে রনি। ইস্তিয়াককে দেখেই রূপার মুখটা হাসিটা ধীরে ধীরে মুছে গেল। সারাদিন ধরে তাকে একবারও দেখেনি সে, অথচ এখন হঠাৎ করে যেন আকাশ পুড়ে এসে দাঁড়িয়েছে। রূপা কিছুক্ষণ নিঃশব্দে নিচে তাকিয়ে রইল। ইস্তিয়াক বাইক থেকে নেমেই রূপার দৃষ্টি আকর্ষণ করার জন্য অদ্ভুত সব অঙ্গভঙ্গি শুরু করলো। সে পকেট থেকে একটা চিপসের প্যাকেট বের করে রূপার দিকে বাড়িয়ে ধরার ভান করে খিলখিল করে হাসতে লাগলো, যেন রূপার নিচ থেকে লাফ দিয়ে সেটা ধরবে। রূপা একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে আবার কান্ডির নাকে আঙ্গুল দিয়ে খেলায় মগ্ন হয়ে ইস্তিয়াককে দেখলো না। ইস্তিয়াক দেখলো কাজ হচ্ছে না। সে এবার পকেট থেকে একটা লাল রঙের প্লাস্টিকের চশমা বের করে চোখে পড়ে রনির দিকে ফিরে একটা জোকার টাইপ পোজ দিল। রনি হেসে কুটি কুটি হলেও রূপার ভুরুক্ষেপ নেই। রূপা ক্যান্ডিকে কোলে নিয়ে এমনভাবে কথা বলছে যেন এই পৃথিবীতে ইস্তিয়াক বলে কেউ নেই। রূপার এই চরম অবহেলা থেকে ইস্তিয়াক ফানি ভাবটা মুহূর্তেই উবে গেল। সে কাল ফুলিয়ে রনিকে বলল, দেখলি রনি, সাহস কত বড়! আমি নিচে দাঁড়িয়ে এত কসরত করেছি, আর সে আমাকে পাত্তা না দিয়ে ওই লম্বা একটা কানের ইঁদুর নিয়ে মগ্ন আছে। আমাকে ইগনোর করা যে কত বড় রিস্ক সেটাও জানে না। রনি বাইকে হেলান দিয়ে একটা বাঁকা হাসি হেসে ফেলল। বস, হুট করে এসে এই পাগলামি শুরু করলেন? মেয়েটা তো আপনাকে সাইকো ভাববে। ইস্তিয়াক পকেট থেকে সানগ্লাসটা বের করে স্টাইলে চোখে পড়ল। তারপর ওপরের দিকে তাকিয়ে একদম ভিরিক্কি আর ড্যামকিয়ার কণ্ঠে হাঁক ছেড়ে বলল, হ্যালো মিস, আজকেও আসলাম। কালকের মতো আবার জিজ্ঞেস করবেন না তো যে আজকেও এখানে কেন? রূপা তখন কান্ডির পশমে আঙ্গুল চালাচ্ছিল। সে একবারও ইস্তিয়াকের চোখের দিকে তাকালো না। একদম বরফ শীতল আর অবজ্ঞাপূর্ণ কণ্ঠে জবাব দিল, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, জানেন তো? আর যারা কুত্তার লেজকে সোজা করতে চায় তাদের মতো ফালতু সময় নষ্ট করার রুচি আমার নেই। শান্তা পিটপিট করে চোখ খুলল। নিজেকে একটা অচেনা রূপে আবিষ্কার করে সে কপালে হাত দিয়ে উঠে বসল। মাথাটা প্রচণ্ড ভারী লাগছে। হঠাৎ সব কিছু মনে পড়ে যেতেই তার বুকটা ধক করে উঠল। কেউ তাকে অপহরণ করেছে বুঝতে পেরে সে বাঁচাও বলে আর্তনাদ করতে চাইল, কিন্তু আর্তনাদ করার আগেই দরজা খুলে ভেতরের চওড়া একটা সুঠাম দেহের একটা দীর্ঘ যুবক প্রবেশ করল। শান্তা কেভিনকে দেখে ভয়ার্ত আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেন আমায় নিয়ে এসেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন। কেভিন এক চিলতে শয়তানি হাসি দিয়ে শান্তার দিকে এগোতে এগোতে কুৎসিত রসিকতায় কণ্ঠে বলল, আরে রিল্যাক্স বেবি, এত হাইপার হচ্ছ কেন? তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য আনা হয়নি। শান্তা বিছানায় পেছোতে পেছোতে আগল কণ্ঠে বলল, কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? প্লিজ আমাকে যেতে দিন। কেলবিল শান্তার আরও কাছে এসে নিঃশক্ত কণ্ঠে বলল, আরে ডার্লিং, ভয় পেও না। তুমি কেন ক্ষতি করব? তবে তোমার এই শরীরটা করেছে। সে আমাকে ডাকছে, কাম অন বেবি, জাস্ট এনজয়। বলে সে শান্তার উপরে চোখে পড়ল। শান্তার রাগ আর ঘেন্নায় কেলভিনকে ধাক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো। কেলভিন শান্তার দুই হাতে বিছানায় লক করে দিয়ে তার শরীরে সুবাস নেওয়ার চেষ্টা করতে শান্তা সব শক্তি দিয়ে কেলভিনের ঘাড়ে সজোরে কামড় বসিয়ে দিল। আহ! কেভিন জর্জরায় কেঁকে উঠে বিছানায় একবারে ছিটকে পড়ল। সে হাত দিয়ে ঘাড় চেপে ধরে হিংস্র আর রাগী কণ্ঠে গর্জে বলল, এত বড় সাহস!
তুই কেভিনকে কামড় দিস? হারামি মেয়ে, ভালোভাবে আদর করতে চেয়েছি আর তুই কামড় দিলি? দাঁড়া, তোর কি অবস্থা করি আমি দেখ। শান্তা এক মুহূর্ত সময় নষ্ট না করে বিছানা থেকে নেমে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ টেবিলের উপরে একটা ভারী মাটির ফুলদানি দেখে সে দ্রুত সেটা হাতে তুলে নিল এবং কেবিনের মাথায় সজোরে আঘাত করলো। শিট! কেবিন মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তার কপাল বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়েছে। সে ব্যথায় আর্তনাদ করতে থাকলো। শান্তা বিছানার কোনায় নিজের ব্যাগটা দেখতে পেয়ে সেটা ছৌ মেরে নিয়ে পাগলের মতো রুম থেকে বেরিয়ে দৌড় দিল। কেবিনের আর্তনাদ শুনে রনি ঝড়ের বেগে রুমে ঢুকলো। কেবিনের রক্তাক্ত অবস্থা দেখে সে আতঙ্কিত কণ্ঠে বলল, ও গড, এটা কিভাবে হলো? আপনার মাথা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। কেবিন রক্তমাখা হাতে নিজের জখমটা চেপে ধরে প্রতিহিংসায় ভরা ক্রুর কণ্ঠে বলল, সুন্দর জিনিসের দাম আর তেজ একটু বেশিই থাকে। মেয়েটা পালিয়েছে, ওকে ধর। ওকে আমি এমন শিক্ষা দেবো যে ও নিজের নাম উচ্চারণ করতেও ঘৃণা বোধ করবে। শান্তা বাড়ি থেকে বেরিয়ে দেখলো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। চারিপাশ থেকে বন্য জীবজন্তুর ডাক ভেসে আসছে। তার মানে এটা কোনো গভীর জঙ্গল। হঠাৎ সে দেখলো 4জন লোক তাকে ধরার জন্য হন্য হয়ে আসছে। সে আর কিছু না ভেবে ঘন জঙ্গলের দিকে মরণপণ দৌড় দিল। পিছু পিছু ধাওয়া করলো রনি আর তার সঙ্গপাঙ্গরা। পেছন থেকে রনি হুমকি ভরা কণ্ঠে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া বলছি, পালালে কিন্তু হাসর খুব খারাপ হবে। শান্তা থামল না, বাঁচার চেষ্টাটুকু দিয়ে সে দৌড়াচ্ছে। একসময় সে হাঁপিয়ে উঠল, ফুসফুস কেটে যাওয়ার দশা। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। সে দ্রুত নিজেকে আড়াল করার জন্য একটা ঘন ঝোপের ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর রানীরা সেখানে এসে থামল। রানী চারিপাশ থেকে বাকি ছেলেদের উদ্দেশ্যে আদেশসূচক কণ্ঠে বলল, গেল কোথায়? এত তাড়াতাড়ি এই জঙ্গল পার হওয়ার কথা না। আমার মনে হয় আশেপাশে আছে। সবাই আলাদা হয়ে সার্চ কর। সবাই আলাদা হয়ে শান্তাকে খুঁজতে লাগলো। শান্তা ঝোপের মধ্যে একটা মোটা কাঠের ডাল খুঁজে পেল। ঠিক সেই মুহূর্তে একটা ছেলে শান্তার একদম কাছে চলে এলো। শান্তার সুযোগ বুঝে হাতের লাঠি দিয়ে সজনের মাথাটা ছেলেটার মাথাটায় আঘাত করলো। ছেলেটা ব্যথায় আর্তনাদ করতে গেলে শান্তা খপ করে তার মুখ চেপে ধরল। তারপর সে একমুঠো হয়ে ধুলো দিয়ে সজোরে ছেলেটার চোখে মেখে দিল। যন্ত্রণা ছটপট করতে থাকা ছেলেটা পকেট থেকে ফোন বের করে নিল। ফোনটা লক করা থাকলেও সে বিন্দুমাত্র দেরি না করে ইমার্জেন্সি 999 ডায়াল করলো। ওপাশ থেকে অখিল পেশাদার গাম্ভীর্য নিয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো, কন্ট্রোল রুম থেকে বলছি। আপনার সমস্যাটা বলুন। শান্তা হাঁপাতে হাঁপাতে অস্থির কণ্ঠে বলল, স্যার আমি শান্তা, আমাকে বাঁচান। আমাকে একটা জঙ্গলের ভেতরে তুলে নিয়ে আসা হয়েছে। ওরা আমার বড় ক্ষতি করতে চায়। অখিল চমকে উঠল। সে দ্রুত সহকর্মীদের সিগন্যাল দিয়ে তৎপরের সাথে বলল, শান্তা, আমরা তোমাকেই খুঁজছি, শান্ত হও। আমাদের বলো তুমি কোন জায়গায় আছো। শান্তা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না স্যার, চারিদিকে শুধু ঘন জঙ্গল আর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। অখিল তাকে সাহস দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শোনো শান্তা, ফোনটা একদম কাটবে না। আমাদের সাথে লাইনে থাকো। আমরা তোমার লোকেশন ট্র্যাক করছি। একদম ভয় পেও না। পুলিশ টিম মুভ করেছে, জাস্ট হোল্ড অন। ফোনটা লাইনে রেখে অখিল কম্পিউটারে অপারেটরকে কর্তৃত্বের স্বার্থে নির্দেশ দিল, ফার্স্ট এই নাম্বারটা ইমিডিয়েটলি ট্রেস করো। আই ওয়ান্ট দ্য কোঅর্ডিনেটস রাইট নাও। এরপর সে দ্রুত এসপি বাঁধনকে কল দিল। বাঁধন তখন শান্তার নিজের ফোনের লোকেশন ট্র্যাক করে দেখছিল সেটা তার বাড়িতেই পড়ে আছে। অখিলের ফোন পেতেই বাঁধন উদ্বিগ্ন হয়ে কিন্তু গম্ভীর কণ্ঠে রিসিভ করলো। অখিল দ্রুত জানালো, শান্তার খোঁজ পাওয়া গেছে। ও 999-এ কল করেছে। ও হিউম্যান ট্রাফিকারদের খপ্পরে পড়েছে। এখন একটা জঙ্গলের ভেতরে আছে। বাঁধন বিদ্যুৎ থেকে উঠে দাঁড়িয়ে কমান্ডিং ভয়েসে জিজ্ঞেস করলো, লোকেশন কি পিন পয়েন্ট করা গেছে? অখিল উত্তর দিল, আইটি সেল কাজ করছে, কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবে। বাঁধন তখন তার গান বেল্টটা শক্ত করে ধরে চূড়ান্ত পেশাদারের দায়িত্বে আদেশ দিল, লোকেশন পাওয়ার সাথে সাথে আমাকে ম্যাপ ফরওয়ার্ড কর। আর বাকিটা এন্ট্রি পয়েন্টে ব্লক করার জন্য লোকাল থানাকে অ্যালার্ট পাঠা। আই অ্যাম অন মাই ওয়ে। কিছুক্ষণের মধ্যেই লোকেশন ট্রেস করে বাঁধনপুর শহর পুলিশ টিম রওনা দিল। এদিকে শান্তা এই ছেলেটার মুখ ছেড়ে দিয়ে পাশে এলিয়ে পড়ল। তার শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে এসেছে। সাথে সাথে ছেলেটা চিৎকার শুরু করতেই সে শব্দে রনিরা দৌড়ে আসলো। শান্তাকে দেখতে পেয়েই দুজন তাকে টেনে হিঁচড়ে তুলল। রনি আর বাকিরা মিলে আহত ছেলেটাকে পাচা কোলে তুলে নিয়ে বাড়ি দিকে রওনা দিল। শান্তার তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। তাকে টেনে হিঁচড়ে আবার সেই বাড়িতে এনে রুমের ভেতরে ছুঁড়ে মারল। শান্তা তার দুর্বল শরীর নিয়ে যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। কিছুক্ষণ পর কেবিন আবার রুমে ঢুকলো। তার মাথায় সাদা ব্যান্ডেজ, চোখ দুটো রাগের রক্তবর্ণ হয়ে আছে। শান্তা আবারও কেবিনকে দেখে আকুল হয়ে পড়ল, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার বোনের মতো। কেবিন ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে শান্তার চুলের মুঠি ধরে হিংস্র কণ্ঠে বলল, হারামি মেয়ে, তোর সাহস থেকে আমি অবাক। তুই আমার মাথা ফাটিয়েছিস। তোর আজ এমন হাল করবো যে আয়নাতে নিজের চেহারা দেখতেও ভয় পাবি তুই।
বলে কেভিন নিজের কোমরের বেল্ট খুলে শান্তার হাত দুটো শক্ত করে বেঁধে দিল। এরপর সে শান্তার গায়ের পোশাক টেনে ছিঁড়ে ফেলল। শান্তা অসহায় বাবা চোখ বন্ধ করে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল, ও আল্লাহ, তুমি আবার মরণ লিখো। কেভিন শান্তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং পশুর মতো আচরণ শুরু করলো। শান্তার সারা শরীর সে কামড়ে ক্ষত বিক্ষত করতে লাগলো। শান্তা আর্তনাদ করতে চাইলে বাঁচার শেষ আশাটুকু হারিয়ে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকলো অখিল। ভিতরে দৃশ্য দেখে অখিল কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে চোখ বন্ধ করে নিল। অপমানে আর রাগে তার শরীর কাঁপছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে একটা লাথি মারল কেভিনকে। কেভিন ছিটকে পড়ে চিৎকার করে উঠল, আহ, কোন কুত্তার বাচ্চা রে এটা! পেছন থেকে অখিল বজ্রকণ্ঠে গর্জে উঠল, তোর আজরাইল! কেভিন বিছানা থেকে নেমে অখিলকে দেখে চমকে উঠল। তার এই গোপন ডেরায় পুলিশ কিভাবে ঢুকলো সে ভেবে পেল না। শান্তা তখন বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে কাঁদছে। অখিল এক মুহূর্ত দেরি না করে নিজের গায়ে পুলিশের ইউনিফর্মটা খুলে দ্রুত শান্তার শরীরে জড়িয়ে দিল। এই সুযোগে কেভিন জানালা দিয়ে লাফিয়ে দৌড়ে পালালো। শান্তা কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, ওরা আমাকে কলঙ্কিত করে দিল, এই সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। অখিল পরম মমতায় শান্তাকে নিজের বুকে চেপে ধরে সান্ত্বনার স্বরে বলল, কিছু হয়নি শান্তা, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। অখিল দ্রুত বাঁধনকে ফোন দিল। বাঁধন তখন বাকি গুন্ডাদের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত। চারিপাশ থেকে বৃষ্টির মতো গুলি ছুঁড়েছে অপরাধীরা। পুলিশ বাহিনী প্রথমে আত্মরক্ষার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারাও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। বাঁধনের চেষ্টা করে অখিলকে ভিতরে পাঠাতে পেরেছিল। সে একটা বড় গাছের আড়ালে পজিশন নিয়ে অখিলের ফোন রিসিভ করে হাঁপাতে হাঁপাতে বলল, অখিল, তুই ঠিক আছিস? শান্তাকে পেয়েছিস? অখিল ওপাশ থেকে গম্ভীর কিছুটা কিন্তু স্বস্তির স্বরেই জানালো, হ্যাঁ, শান্তাকে পেয়েছি, ও সুরক্ষিত আছে। কিন্তু যে অপরাধী শান্তার ক্ষতি করতে চেয়েছিল সে পেছনে জানালা দিয়ে পালিয়েছে। শান্তার অবস্থা খুব একটা ভালো ছিল না বলে আমি ওকে রেখেই পিছু নিতে পারিনি, ওকে আগে সামলাতে হয়েছিল। বাঁধন তাতে দাঁত চেপে বলল, ওকে, তুই শান্তার ওখানেই থাক, বাকিটা আমি দেখছি। বলে বাঁধন রিভলভার হাতে নিয়ে পেছনে ঘন জঙ্গলের দিকে দৌড়ে শুরু দিল। এদিকে কেভিন উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাছের শেকড়ে হোঁচট খেয়ে উপর হয়ে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করতেই দেখলো জমদূতের মতো তার সামনে দাঁড়ালো বাঁধন। বাঁধন সরাসরি কেভিনের কপালে রিভলভার তাক করে কঠোর কণ্ঠে গর্জে উঠল, হ্যান্ডস আপ! একদম নড়াচড়া করবে না, জাস্ট সারেন্ডার। বিপদ দালো আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে একদম খুলে উড়িয়ে দেব। পালানোর রাস্তা বন্ধ, জাস্ট কিপ ইউর হ্যান্ডস হোয়ার আই ক্যান সি দ্যাম। কেলভিনের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে মরিয়া হয়ে চারিপাশ দেখল। হঠাৎ সে পুরনো চতুরতা কাজে লাগিয়ে দুই হাতে মাটিতে চেপে ধরে এক মুঠো ধুলো নিল। পলক ফেলার আগে সে ধুলোটা বাঁধনের চোখে ছুঁড়ে মারল। বাঁধন তীব্র যন্ত্রণায় মুহূর্তে চোখ বন্ধ করে ফেলল, তার চোখে যেন পুড়ে যাচ্ছে। সেই সুযোগে কেভিন বাঁধনের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। বাঁধনের রাগের আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিসের আইন, কিসের পেশাদারি নিয়ম, সেসব ভুলে গিয়ে চোখ বন্ধ অবস্থাতেই আন্দাজে কেভিনের নাক বরাবর একটা সজোরে ঘুষি মারল। কেভিন ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। বাঁধন পকেট থেকে টিস্যু বের করে দ্রুত চোখ মুছে কেভিনের উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর ইচ্ছে মতো মারতে মারতে ক্রুদ্ধ কণ্ঠে বলল, হারামির বাচ্চা, তোকে ভালোভাবে স্যারেন্ডার করতে বলেছি আর তুই আমার চোখে ধুলো দিস? তোর কত বড় সাহস, এটা আমিও দেখব। কেভিনও পাল্টা আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু বছরের পর বছর ট্রেনিং নেওয়ায় বাঁধনের কৌশলের কাছে সে নস্যি। বাঁধনের মারামারি করার স্টাইল একদম সিনেমার অ্যাকশন হিরোদের মতো নিখুঁত। কেভিনের নাকমুখ ফেটে রক্ত ঝরতে লাগলো। দস্তাদস্তি এক পর্যায়ে বাঁধনের বেল্ট থেকে রিভলভারটা মাটিতে পড়ে গেল। কেভিন মাটিতে লুকিয়ে থাকা অবস্থাতেই ওটা দেখতে পেল এবং বিদ্যুৎ বেগে রিভলভারটা হাতে নিয়ে বাঁধনকে লক্ষ্য করে ট্রিগার চেপে দিল। পরপর গুলির শব্দ। বাঁধনের কপাল ভালো যে গুলিটা সরাসরি বুকে না লেগে তার হাতে বিঁধল। বাঁধন যন্ত্রণায় হাত চেপে ধরে আর্তনাদ করে উঠল, আশ্চিট! কেভিন টালমাটাল অবস্থায় উঠে দাঁড়িয়ে দৌড় শুরু করলো। বাঁধন এক হাত দিয়ে অন্য হাতে ক্ষতস্থানটা চেপে ধরে অবস্থাতেই কেভিনের পিছু নিল। সে জঙ্গলে লতাপাতা মারিয়ে দৌড়াতে দৌড়াতে একদম হিমশীতল আর জেদে কণ্ঠে চিৎকার করে বলল, ভালোই ভালোই বলছি, ধরা দে, না হলে আজ যদি তোকে জ্যান্ত ছেড়ে না দিই তবে আমিও বাঁধন না। এমন অবস্থায় তোর করবো যে বেঁচে থেকেও তুই প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করবি। দৌড়াতে দৌড়াতে বাঁধনের শরীর এখন একদম অবশ হয়ে আসছে। মাথায় প্রচণ্ড ঝিমঝিমি, চোখ ভেঙে ঘুম আসছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে চললে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু এই নরপিশাচ অপরাধী কেভিন তাকে ধরবেই না, তাহলে সব শেষ। বাঁধন যখন টলমল পায়ে শেষ চেষ্টাটুকু করছিল ঠিক তখনই তার চোখের সামনে দিয়ে বিদ্যুতের গতিতে একটা মেয়ে দৌড়ে গেল। বাঁধন মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চাঁদের অবচা আলোয় মনে হচ্ছে কোনো একটা রূপকথার পরে জঙ্গল চিরে বেরিয়ে আসছে। মেয়েটার পরনে ধবধবে সাদা রঙের একটা লম্বা
ডিফল্ট ড্রেস, যার হাতগুলো লম্বা চওড়া আর ঝুলন্ত, পিঠে ঝোলানো তীরের তুর্নক আর হাতে মজবুত একটা ধনুক। তার লম্বা কালো চুলগুলো পিঠ ছড়িয়ে নিচে নেমে গেছে, আর মুখটা একটা পাতলা ওড়না পা কাপড়ে ঢাকা। শুধু রহস্যময় একজোড়া চোখ দেখা যাচ্ছে। মেয়েটা এক মুহূর্ত সময় নষ্ট না করে সে খুব নিখুঁতভাবে তার ধনুক দিয়ে একটা তীর লক্ষ্য করলো কেভিনের দিকে। শাঁসা করে একটা শব্দ হলো, আর পর মুহূর্তেই সেই বিষাক্ত তীরের ফলা গিয়ে বেঁধল কেভিনের পায়ে। কেভিন মরণ চিৎকার দিয়ে আছাড় খেয়ে পড়ল মাটিতে। বাঁধন আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার চোখের সামনে পুরো জঙ্গলটা যেন বনবন করে ঘুরছে। সে পাশে থাকা একটা বিশাল পুরনো গাছের সাথে হেলান দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। তার ইউনিফর্মের হাতা বেয়ে টপটপ করে রক্ত ঝরছে। ঝাপসা দৃষ্টিতে সে দেখল এই সাদা পোশাকের রহস্যময় মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বাঁধন ফিসফিস করে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে অবলক দৃষ্টিতে ওই মায়াবী চোখের মেয়ের দিকে তাকিয়ে রইল। মেয়েটি দ্রুত পথে এসে বাঁধনের সামনে দাঁড়ালো। বাঁধনের হাতে ক্ষত থেকে তখন গলগল করে রক্ত ঝরছে, যা থেকে মেয়েটি দুশ্চিন্তার ছন্ন চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, ই আল্লাহ, আপনার তো গুলি লেগেছে, অনেক রক্ত বের হচ্ছে। কথাটা বলেই মেয়েটা তড়িঘড়ি করে বাঁধনের সামনে হাঁটু করে বসে পড়ল। চারিপাশে কোনো জঙ্গল এখন একদম নিস্তব্ধ। শুধু পাথরের যন্ত্রণা কাতর ভারী নিঃশ্বাস আর ঘাসের উপরে রক্ত পড়ার শব্দ যেন চারিপাশে নিস্তব্ধতাকে আরও গাঢ় করে দিচ্ছে। গাছের গায়ে হেলান দিয়ে থাকা বাঁধন ব্যথায় কুকড়ে যাচ্ছিল। তবুও অসীম কষ্টে চোখ তুলে মেয়েটার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কে তুমি? আর এই বিষাক্ত জঙ্গলে একা কি করছো? মেয়েটা তার কোনো কথার জবাব দিল না। তার চোখে তখন একটা অদ্ভুত দৃঢ়তার অজানা ভয় খেলা করছে। সে নিজের পোশাকে আড়ালে থাকা একটা ছোট তীক্ষ্ণ ছুরি বের করলো। এক মুহূর্ত দেরি না করে সে বাঁধনের ক্ষততে হাতের ক্ষতস্থানে ছুরিটা ছোঁয়ালো। ধাতব ফলার স্পর্শ লাগতেই বাঁধন যন্ত্রণায় ছটফট করে উঠল। ও শিট, ও নো নো, ও! মেয়েটা তবুও থামল না। দাঁত চেপে অত্যন্ত সাবধানে কিন্তু কাপা হাতে মাংসের ভেতরে ঢুকে যাওয়া গুলির মাথাটা খুঁজে বের করলো। তারপর হঠাৎ করে সজোরে একটা টান দিল। আহ! বাঁধন সজোরে আর্তনাদ করে উঠল। যন্ত্রণা তীব্রতা সইতে না পেরে সে অবচেতনেই মেয়েটাকে নিজের দিকে হ্যাঁচকা টেনে নিল এবং শক্ত করে নিজে বুকের মধ্যে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে যেন পুরো পৃথিবীটা থমকে গেল। চারিপাশে জঙ্গল, বাতাসের শব্দ সব যেন মুহূর্তে উদা হয়ে গেল। শোনা যাচ্ছিল বাঁধনের বুকের ভিতরে ধুকপুক করা পাগলাটের হৃদস্পন্দন। মেয়েটা একদম পাথরের মতো স্থির হয়ে গেল। বাঁধনের বুকের এত কাছে থাকা অবস্থায় সে স্পষ্ট শুনতে পাচ্ছিল তার হৃৎপিণ্ডের প্রতিটি আঘাত। মেয়েটির নিজের শরীর কাঁপতে লাগলো, নিঃশ্বাস হয়ে এলোমেলো। এই অদ্ভুত স্পর্শ তার ভেতরে চেনা জগৎটাকে মুহূর্তেই তছনছ করে দিচ্ছে। হঠাৎ করেই সংবিত ফিরল মেয়েটির। সে ছিটকে নিজেকে সরিয়ে নিল। এক মুহূর্ত সে আর সেখানে দাঁড়ালো না। পেছনে ফিরে না তাকিয়েই তীরের বেগে দৌড়ে হারিয়ে গেল ঘন জঙ্গলের গহীন অন্ধকারে। বাঁধন ঝাপসা চোখে অবলোক তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। প্রচণ্ড ব্যথার মাঝেও তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করল, তুমি যেই হও, তোমাকে একদিন আমার সামনে আসতেই হবে। আমি তোমাকে খুঁজে বের করবই। কথাটুকু উচ্চারণ করার শক্তিটুকু যেন নিভে গেল। বাঁধন ওখানেই নিথর হয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পুরো ময়মনসিংহ শহর জুড়ে এখন যেন একটা স্বস্তির নিঃশ্বাস বইছে। শহর থেকে সব কুখ্যাত পাপিষ্ট আসামি কেভিন ধরা পড়েছে, আর এর খুঁজতে চারিদিকে রীতিমতো বিজয়ী উল্লাস চলছে। কাল রাতেই বিশাল পুলিশ বাহিনী জঙ্গল ঘিরে ফেলে কেভিনকে খাঁচায় বন্দি করে নিয়ে গিয়েছে, আর ক্ষতবিক্ষত বাঁধনকে দ্রুত হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। রহমান পরিবারের সবাই হাসপাতালে ভিড় জমিয়েছে, শুধু রূপা ছাড়া। সে কেন একটা অজানা কারণে নিজেকে বাড়িতে বন্দি করে রাখছে। বিকেলের মিষ্টি রোদে বাঁধনকে হাসপাতাল থেকে রিলিজ দিলে বাড়িতে নিয়ে আসা হয়। আকাশে অত্যন্ত সাবধানে নিজের কাঁধে ভর দিয়ে বাঁধনকে তার রুমে নিয়ে আসলো। বিছানায় আছোয়া করে বসিয়ে দিয়ে আকাশ তার পরম মমতায় বলল, তুই এখন একটু জিরিয়ে নে, শরীরটায় অনেক ধকল গিয়েছে, এখন বিশ্রাম নিলে ভালো লাগবে। বাঁধন ফ্যাকাশে মুখে আকাশের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, শান্তা ঠিক আছে? হ্যাঁ, ও একদম ঠিক আছে। কাল রাতে অখিল নামের ওসি সাহেব নিজ দায়িত্বে ওকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে গেছে। বাঁধন আর কথা বাড়ালো না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। সে চুপচাপ বিছানায় বালিশে মাথা হেলে চোখ বন্ধ করলো। কিন্তু চোখ বন্ধ করতেই রাতের সেই কুটকুটে অন্ধকারে জঙ্গলে আর রহস্যময়ী মেয়েটির উজ্জ্বল চোখজোড়া বিদ্যুতের মতো তার মনের পর্দায় ভেসে উঠল। বাঁধন মুহূর্তে চোখ খুলে আবারও বন্ধ করলো। তার বুকের ভেতরে একটা অজানা কৌতূহল তোলপাড় করেছে। কেন জানি ওই মায়াবী চোখজোড়া তার বড্ড চেনা লাগছে। কেন যেন একটা হারানো স্মৃতির পাতায় এই দৃশ্য সে আগে থেকেও চেনে, কিন্তু হাজার চেষ্টা করেও সেই চেনা মুখটা সে মনে করতে পারছে না। অস্থিরতায় আর যন্ত্রণায় বাঁধন নিজের মাথায় হাত চেপে ধরল। আকাশ তাকে কুকড়ে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, খুব মাথা ব্যথা করেছে, টিপে দেবো কি? বাঁধন সামান্য মাথা নেড়ে না করলো। তারপর অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে একটু গভীর স্বরে বলল, তুই এখন যা আকাশ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আকাশ আর জোর করলো না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল।
জানালার পর্দা ভেদ করে আসা বিকেলের মরা আলোয় বাঁধন একা একা রইল এক রহস্যময়ে আর এক নতুন ভালো লাগার অনুভূতি নিয়ে। ওই মেয়েটি আসলে কে ছিল? কোন উদ্দেশ্য? রমণী নাকি রক্তমাংসের মানুষ? কোনো মানুষ? রূপার মনে আজ একদম শান্ত নেই। রূপার একটা দম বন্ধ লাগছিল। দেখে সে কানটিকে কোলে নিয়ে দীর্ঘায় সাথে উঠে এলো। রেলিং ধরে আনমনে আকাশের দিকে তাকিয়ে রইল সে। বুকের ভেতরটা কেন জানে অজানা একটা অস্থিরতায় দুলছে। ঠিক সেই মুহূর্তে রহমান বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো দীর্ঘদেহী একটি গম্ভীর বয়স্ক মানুষ। তার নাম হায়দার শেখ। তার ঠিক পেছনে পেছনে নেমে এলো এক সুন্দরী তরুণী। মেয়েটি আর কেউ নয়, রূপার প্রিয় বন্ধু বৃষ্টি। বৃষ্টির সাথে রূপাকে দেখতে পেয়ে নিচে থেকে হাত নেড়ে হাই দিল। রূপাও স্নান হেসে তারটা সাড়া দিল। বৃষ্টি তার বাবা হায়দার শেখের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে তখন হাজি রহমান আর আহসান রহমান বসে টিভি দেখছিলেন আর সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। হায়দার শেখ ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করলেন। বৃষ্টিও বড়দের সালাম দিয়ে মিষ্টি করে কথা বলল। হায়দার শেখ কিছুক্ষণ ইতস্তত করে হাজি রহমান আর আহসানের দিকে তাকিয়ে বললেন, আসলে একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, যদি একটু সাহায্য করতেন। আহসান রহমান উৎসাহে বললেন, অবশ্যই বলুন ভাই সাহেব, কি সাহায্য করতে পারি আমরা? হায়দার শেখ বৃষ্টির মাথায় হাতটাকে একটু চিন্তিত স্বরে বললেন, আসলে হুট করে সিলেটে আমার একটা বড় বিজনেস ডিল পড়েছে। আমাকে কিছুদিনের জন্য সেখানে যেতেই হবে। আপনারা তো জানেনই ওর মা নেই, বাড়িতে ও একদম একা। তাই একা চাইছিলাম আমি ফিরে না আসা পর্যন্ত ও আপনাদের বাড়িতে থাকুক, যদি আপনাদের আপত্তি না থাকে। হাজি রহমান হেসে বললেন, আরে হায়দার, এটা কেমন কথা? তোমার মেয়ে কি আমাদের বাড়ির মেয়ে না? ও তো আমার নাতনির মতোই, ওর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? আহসান রহমান চায়ের কাপে চুমুক দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে স্নেহর সুরে বলল, বৃষ্টির যত দিন হচ্ছে ততদিন এখানে থাকবে, দরকার পড়লে সারা জীবন থাকবে, কারণ ও আমারই মেয়ের মতো। কথাবার্তায় মাঝে হায়দার শেখকে নাস্তা দেওয়া হলো। তিনি কিছুক্ষণ গল্প করে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বৃষ্টি তখন রূপার কাছে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আকাশ ফ্রেশ হয়ে ফোনের স্ক্রিনে বুধ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। বৃষ্টি উত্তেজনায় উপরের দিকে তাকাতেই ভুলে গিয়েছে, তাই কেউ কাউকে খেয়াল করলো না। হঠাৎ সিঁড়ি বেঁকে বৃষ্টি সজোরে আকাশের সাথে ধাক্কা খেলো। ধাক্কার চোটে সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে পড়তে যেতেই নিল। আকাশ চোখের পলকে বৃষ্টির কোমর জড়িয়ে ধরে পতন থেকে তাকে রক্ষা করলো। বৃষ্টি ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো, আর আকাশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর বৃষ্টিকে সোজা করে দাঁড় করে একটু বিরক্তি স্বরে বলল, চোখ কি পকেটে রাখো? দেখে চলতে পারো না? পরিচিতি পুরুষালী কণ্ঠস্বরে বৃষ্টির চোখের পাতা বন্ধ। চোখ মেলে সামনে আকাশকে দেখে সে এক ঝটকায় 2 পা বেঁকিয়ে পিছিয়ে গেল। বৃষ্টির বুকে হার্টবিট আবার ধক করতে শুরু করলো। তাকে চুপ থাকতে দেখে আকাশ বৃষ্টির চোখের সামনে তুড়ি বাঁচিয়ে বাঁকা হেসে বলল, ও হ্যালো, এই যে মিস, শুনছেন? চোখ নামান। ওভাবে চেয়ে থাকলে মাছি ঢুকে যাবে তো। বৃষ্টি চমকে উঠে গৌড় থেকে বের হলো। তারপর আমতামতা করে নিচে সরে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার, আসলে সরি, আমি একদমই খেয়াল করিনি। আকাশ হালকা একটু গম্ভীর হয়ে বলল, ইটস ওকে, তবে নেক্সট টাইম থেকে দেখে চলবে, মনে থাকবে? বৃষ্টি শুধু নিচু স্বরে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ফোন স্ক্রল করতে করতে নিচে নামতে গেল। বৃষ্টি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে থকথক করতে থাকা বুকটাই শান্ত করার চেষ্টা করলো। তারপর সিঁড়ি ভেঙে সাথে উঠে এলো। রূপা তখনও রেলিং ধরে বাইরের দিকে তাকিয়েছিল। বৃষ্টি পা টিপে টিপে একদম পেছনে এসে রূপার চোখ দুটো 2 হাতে চেপে ধরল। রূপা মোটেও চমকালো না, বরং ঠোঁটে কোণে হাসি ফুটিয়ে বলল, হয়েছে, আর চোখ ধরতে হবে না। আমি ভালো করে জানি এইটা আমার মেঘ থেকে নেমে আসা বৃষ্টিই হবে। বৃষ্টি হাত ছেড়ে দিয়ে রূপার পাশে গিয়ে দাঁড়ালো এবং একটু অভিমানের সুরে বলল, আমাকে দেখেও তুই নিচে নামলি না কেন রে? রূপা শান্ত গলায় উত্তর দিল, কারণ আমি জানতাম যে তুই নিচ থেকে এখানে আসবি। বৃষ্টি এবার হাসি মুখে বলল, তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে রূপা। কি সারপ্রাইজ? রূপা কৌতূহল চোখে তাকালো। আমি কিছুদিন তোর সাথেই থাকবো। সত্যি বলছিস? একদম সত্যি 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 3 সত্যি। রূপা খুশিতে আত্মহারা হয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, উফ, দারুণ তো, আমার অনেক গল্প করব। বৃষ্টি রূপার আলিঙ্গন থেকে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে রহস্য করে বলল, গল্প তো অবশ্যই করব, তবে তার আগে আমি তোর ওই অহংকারী ভাইকে একটু দেখব। রূপা অবাক হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, অহংকারী ভাই মানে? তুই কার কথা বলছিস? বৃষ্টি ঠোঁট উঠে উত্তর দিল, আর কার কথা? আমি বাঁধন ভাইয়ের কথা বলছি। রূপা আর বৃষ্টি ছাদে দাঁড়িয়ে গল্প করতে থাকলো। এর মধ্যেই নিচের রাস্তায় পরিচিত বাইকের শব্দে দুজনেই নিচে তাকালো। দেখলো ইস্তিয়াক বাইক থামিয়ে স্টাইল করে সানগ্লাসটা খুলল। তারপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে একবার আর চোখের উবার দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, যেন সে আসলে অন্য কোনো কাজে এসেছে। আজ রনির সাথে আসেনি, ইস্তিয়াক একাই এসেছে। ইস্তিয়াককে দেখে বৃষ্টি পুরো কুঁচকে বলল,
তোদের বাসার সামনে এই ছেলেকে কোত্থেকে আসলো? রূপা বিরক্তি নিয়ে তার পোশাক আন্টির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কে জানে কেন আকাশ থেকে উড়ে আসলো। বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করলো, প্রতিদিন আসে নাকি? রূপা দায়সারা ভারে উত্তর দিল, কি কি বলিস কি? প্রতিদিন আসে মানে? আগে কি আসতো? না, কিছুদিন ধরে আসছে। বৃষ্টি এবার রহস্যময় হাসি দিয়ে পুরো নাচিয়ে বলল, ব্যাপারটা তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। রূপা পুরো কুচকে শুধালো, কেন? এই ইস্তিয়াক আবার তোর প্রেমে পড়লো নাকি? রূপা আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বলল, ইস্তিয়াককে? বৃষ্টির নিচে ইস্তিয়াকের দিকে ইশারা করে বলল, আরে এই ছেলে তো ইস্তিয়াক, ওর নাম ইস্তিয়াক। রূপা এক পলক নিচে ইস্তিয়াকের দিকে তাকালো। ইস্তিয়াক তখন ফোন চাপছে আর আর চোখে ওপরের দিকে তাকাচ্ছে। এমন একটা ভাব ধরেছে যেন সে রূপাতে দেখেইনি। বৃষ্টি ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে ইস্তিয়াক নির্ঘাত তোর প্রেমে পড়েছে। রূপা চোখ পাকিয়ে শাসনের সুরে বলল, ফালতু কথা একদম বলবি না। বৃষ্টি কাঁধ নাচিয়ে বলল, আরে রাগ করিস কেন, আমার যা মনে হয় তাই বললাম। রূপা আর কোনো তর্কে গেল না। তবে বৃষ্টি এবার সাহস করে নিচে ইস্তিয়াকের দিকে সরাসরি তাকালো। এরপর বেশ জোরে সোরে গলা খাকারি দিয়ে ডাকলো, এই ইস্তিয়াক ভাইয়া। ওপর থেকে নিচের নাম শুনে ইস্তিয়াক ফোন থেকে মাথা তুলে ওপরে তাকালো। বৃষ্টি হাত নেড়ে হাই দিয়ে বলল, ভাইয়া আপনি এখানে কোনো কাজে আছে নাকি? ইস্তিয়াক একবার আর চোখের রূপার দিকে তাকালো। রূপা দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ইস্তিয়াক বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আরে না, এমনি এসেছি। তা তুমি এখানে? বৃষ্টি হাসি মুখে বলল, আসলে ভাইয়া আমি রূপাদের বাড়িতে কিছুদিন থাকবো। আপু একটু সিলেটে গেছে তো তাই। ইস্তিয়াক মাথা নেড়ে বলল, ও ভালোই, তাহলে তো তোমাদের ঈদের দিন দুই ফ্রেন্ড একসাথে কাটবে। বৃষ্টি খুশি হয়ে বলল, ভাইয়া। ইস্তিয়াক এবার রূপার নির্লিপ্ত ভাব থেকে একটু ইতস্তত করে বলল, আচ্ছা তোমার ফ্রেন্ড কি আমাকে দেখলে রাগ করে? বৃষ্টি রূপার দিকে তাকিয়ে রূপা বাধ্য হয়ে নিচে ইস্তিয়াকের দিকে সরাসরি তাকালো। সে বেশ স্পষ্ট গলায় বলল, রাগ কেন করবে ভাইয়া? আপনি তো আগেই বলে দিয়েছেন যে আপনি রাস্তায় আসেন, আর রাস্তা সরকারি, যার খুশি মন চাই যখন মন চাই আসবে। ইস্তিয়াক রূপার কথা শুনে এক বিচলিত হাসলো। রূপার এই কৌশলী উত্তর শুনে সে বেশ মজা পেয়েছে। সে হালকা মাথা নেড়ে বলল, সেটাই। হঠাৎ ইস্তিয়াকের ফোনটা বেজে উঠল। ইস্তিয়াক ফোনের তীক্ষ্ণ শব্দে রূপা আর বৃষ্টি আর ছেদ পড়ল। ফোনের কথা শেষ করে ইস্তিয়াক বাইকে উঠে বসলো। তারপর ছাদের দিকে তাকিয়ে হাত নেড়ে বেশ হাসি ভঙ্গিতে বলল, আজ চলি, কাল আসবো আবার, তখন দেখা হবে। বাইকের কখন বিতারি শব্দ তুলে সে ঝড়ের গতিতে চলে গেল। বৃষ্টি নিচের দিকে তাকিয়ে থেকে আপন মনেই বলে, আমার মনে হয় ইস্তিয়াক যতই এই এলাকার গুন্ডা হোক না কেন, মনের দিক থেকে হয়তো অনেক ভালো। রূপা কোনো উত্তর দিল না। তার মনটা অন্য কোনো চিন্তায় মগ্ন। সাথে আর ভালো লাগছে না বলে তারা দুজন নিচে নামার জন্য দরজা থেকে পা বাড়ালো। এদিকে নিজের রুমে শুয়ে থাকতে থাকতে বাঁধনের দম বন্ধ হয়ে আসছিল। বিকালের শান্ত বাতাসটুকু গায়ে লাগাতে হয়তো শরীরের ক্ষত আর যন্ত্রণায় ভার কিছুটা কমবে। এই আশাসে আকাশের কাঁধে ভর দিয়ে খুব সাবধানে সিঁড়ি ভাঙতে শুরু করলো। ব্যথায় আর মুখটা বারবার কুঁচকে যাচ্ছিল। আকাশ তাকে শক্ত করে ধরে রেখে বলছিল, সাবধানে পা রাখ। ঠিক ছাদের দরজার সম্মুখে আসতেই দুই পক্ষ একদম মুখোমুখি হয়ে গেল। রূপার বৃষ্টি বের হতে যাচ্ছিল আর আকাশ বাঁধনকে নিয়ে সাথে পা রাখলো সবে মাত্র। রূপা নিজের বাড়িতে সাথে ওই দাপুটে অফিসারকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তার চোখ চড়ক গাছ। আর বাঁধনও ঠিক ততটাই অবাক হলো যে ওই যেদি মেয়েটাকে নিজের বাড়ির অন্দরমহলে দেখে সে ভ্রু কুচকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি এখানে? রূপা বিস্ময়ে বিমূর্ত হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনি আপনি আমাদের বাড়িতে কিভাবে? বাঁধনের মেজাজটা এবার চড়ে গেল। সে কর্কশ স্বরে বলল, হোয়াট? তোমাদের বাড়ি মানে কি আবুল তাবুল বলছো? আকাশ পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুত পরিস্থিতি দেখে থমকে গেল। সে বাঁধনের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাঁধন তুই রূপাকে চিনিস নাকি? বাঁধন আকাশের দিকে ফিরে বিরক্তি ভরা গলায় বলল, চিনব না কেন? এই মেয়ের সাথে তো রাস্তায় আর ডিএজি অফিসে আমার দেখা হয়েছিল। আকাশ বিস্ময়ে চোখ কপালে তুলে অবিশ্বাসের সুরে বলল, তার মানে তোর সাথে আগেই রূপার কথা হয়েছিল? বাঁধন ঠিক মেলাতে পারছিল না আকাশ আসলে কি বলেছে। সে বিভ্রান্ত হয়ে পাল্টা প্রশ্ন করলো, তুই আসলে কি বলছিস? আকাশ সামনে দাঁড়িয়ে মেয়েটির হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে আমি রূপার কথাই বলছি। বাঁধন আরও বেশি বিরক্ত হয়ে বলল, আমিও তো এই মেয়ের কথাই বলছি, তুই চিনিস না কি ওকে? আকাশ এবার হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে সে বাঁধনের দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি পাগল হয়ে গেছিস বাঁধন? ওকে চিনব না মানে? আরে ও রূপা তো তোর ছোট বোন, গাধা। বাঁধনের মনে হলো কেউ যেন সজোরে তার মাথায় ভারী কোনো পাথর দিয়ে আঘাত করলো। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। সে পাথরের মতো স্থির হয়ে রূপার দিকে তাকালো। তার মানে এই মেয়েটাই তার সৎ বোন, যাকে সে এতদিন মনে মনে ঘৃণা করে এসেছে, আর চিনতে না পেরে তার সাথেই লিপ্ত হয়েছে চরম ভালো লাগায়। এদিকে রূপার অবস্থা আরও করুণ। তারপরে শরীর যেন অবশ্যই আসছে। চারিপাশে দেওয়ালগুলো দুলছে মনে হচ্ছে। এক তীব্র যন্ত্রণাদায়ক সত্য তার অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিচ্ছে।
যে পুরুষের প্রতি তার মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি দানা বাঁধতে শুরু করেছিল, সেই পুরুষটি তার নিজের ভাই। মুহূর্তে রূপার চোখের সামনেই সবকিছু ঝাপসা হয়ে এলো, চারিপাশটা কারো অন্ধকারে ঢেকে গেল। সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে বাঁধন নিজের চোট পাওয়া হাতের তীব্র ব্যথা উপেক্ষা করে তাকে শক্ত করে ধরে ফেলল। রূপার কোল থেকে ক্যান্ডিকে লুফে নিল বৃষ্টি। বৃষ্টি রূপার মাথা নাড়তে নাড়তে আর্তনাদ করে উঠল, এই রূপা, কি হয়েছে তোর? তুই এভাবে জ্ঞান হারালি কেন? রূপার কোনো সারা শব্দ নেই। বাঁধন এক পলক রূপার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। তার বুকের ভেতরটা একটা অজানা আশঙ্কায় ধক করে উঠল। পরক্ষণেই কঠিন বাস্তবতায় চোখ ফিরিয়ে নিল সে। নিজের ক্ষতবিক্ষত হাতে যন্ত্রণা তুচ্ছ করে রূপাকে সযত্নে কোলে তুলে নিল। আকাশ ব্যতিব্যস্ত হয়ে বলল, মনে হয় জ্ঞান হারিয়েছে। বাঁধন, তোর শরীর তো জখম, আমার কাছে দে ওকে। বাঁধন কোনো কথা বলল না। একটা পাথরের মূর্তির মতো নির্বিকার মুখে রূপাকে পাজা কোলে করে নিচে নেমে গেল। বৃষ্টির সাথে দাঁড়িয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতেই পারল না কয়েক মুহূর্তের ব্যবধানে ঠিক কী ঘটে গেল। আকাশ বৃষ্টির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সন্ধ্যা হয়ে আসছে, তুমি নিচে নেমে আসো। আকাশ নেমে গেল, আর তার পেছন পেছনে ঘোরের মধ্যে থাকা বৃষ্টিও পা বাড়ালো। বাঁধন রূপাকে নিচের ড্রয়িং রুমে নিয়ে এলো। হঠাৎ বাঁধনের কোল থেকে মৃত রূপাকে দেখে আহসান রহমান আর হাজি রহমান দুজনে সোফা ছেড়ে আটকে উঠে দাঁড়িয়ে গেলেন। আহসান রহমান দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে রূপার? বাঁধন কোনো উত্তর দিল না। সে রূপাকে সাবধানে সোফায় শুয়ে দিয়ে ছোট করে পড়ল, জ্ঞান হারিয়েছে বলে সে সেখান থেকে এক মুহূর্ত আর দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিকতার অবস্থা তার নেই। বড় বড় পা ফেলে নিজের রুমে ঢুকে সদর দরজাটা বন্ধ করে দিল সে। আহসান রহমান তড়িঘড়ি করে পানি এনে রূপার চোখে মুখে ছিটিয়ে দিলেন। কয়েক মুহূর্ত পর রূপা ধীরে ধীরে চোখ মেলে। সে ফালফাল করে আশেপাশে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করেছিল। হাজি রহমান ওর মাথায় হাত বুলিয়ে বাকুল হয়ে পড়লেন, তুই ঠিক আছিস তো দিদি ভাই? হুট করে এভাবে জ্ঞান হারালি কেন? রূপার মস্তিষ্কে তখন সেই রুদ্ধ সত্যটা হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে, বাঁধন তার ভাই। এই চিন্তিতটা তার মাথায় আসতেই তার বুকটা আবার ধক করে উঠল। নিজের মনে গোপন অনুভূতিগুলোর কথা ভেবে সে একটা চরম অস্বস্তিতে কুঁকড়ে গেল। সে হাজি রহমানের দিকে তাকিয়ে কোনো মতো নিজেকে সামলে নিয়ে বলল, আসলে দাদু, জানি না হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে গেল। রজনী রহমান খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন। রূপাকে সোফায় ওভাবে পড়ে থাকতে দেখে তিনি বরাবরের মতোই বকাঝকা শুরু করে দিলেন, কতবার বলেছি না খেয়ে থাকবি না, শরীর দুর্বল হয়ে যাবে, শুনলি না তো আমার কথা? এখন দেখ কি অবস্থা হয়েছে। আহসান রহমান একটু বিরক্তি হয়ে বললেন, আহা চুপ করো তো তুমি, মেয়েটাকে পেলেই বকাঝকা শুরু করো। ওকে আগে রুমে নিয়ে যাও, একটু রেস্ট করুক। বৃষ্টি আর রজনী রহমান মিলেই রূপাকে ধরে নিয়ে রুমে নিয়ে আসলেন। রজনী রহমান আরও কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখানে থেকে চলে গেল। তিনি যেতেই বৃষ্টি বেশ উত্তেজিত হয়ে রূপার পাশে বসলো। এই, তুই কি তোর ভাইয়ের রূপ দেখে জ্ঞান হারিয়েছিস নাকি অন্য কিছু? না মানে বাঁধন ভাইয়া দেখতে তো পুরোই অস্থির, এক কথায় ক্রাশ খেয়েছি রে। যদিও জানি এই ক্রাশ নামক পাশ। রূপা বিরক্তি হয়ে বলল, ফালতু কথা বন্ধ করতো, ব্যাপারটা ওরকম মোটেও না। বৃষ্টি অবাক হয়ে শুধালো, তাহলে কি? রূপা আর চেপে রাখতে পারল না। রাস্তা থেকে শুরু করে ডিআইজি অফিস পর্যন্ত বাঁধনের সাথে তার যত কথা হয়েছে, ওই অদ্ভুত অনুভূতির কথা ছিল, সব বৃষ্টির কাছে বলে দিল। সব শুনে বৃষ্টি হাসতে হাসতে বিছানা বালিশ সব এলোমেলো করে ফেলল। বলিস কি, পৃথিবীতে তুই মনে হয় একমাত্র বোন যে নিজেরই সৎ ভাইয়ের ওপরে অন্যরকম অনুভূতি অনুভব করছিস। রূপা এবার রেগে ফেটে পড়ে বলল, দেখ, হাসবি না একদম, মুখ ভেঙে দেবো তোর। আমার কি করা ছিল? আমি কি জানতাম যে উনি আমার সৎ ভাই হবেন? বৃষ্টির হাসি থামছেই না, আর রূপার বুকের ভেতরটা সেই অস্বস্তিতে এখনো তলপাড় করেছে। রাত 10টা বেজে গিয়েছে, কিন্তু বাঁধন এখনো রুমের দরজা খোলেনি। ওদিকে রূপাও খাওয়ার নাম করে নিচে আসছে না। সবাই ডাকতে গেলে বারবার শুধু বলেছে পরে খেয়ে নেবে। বৃষ্টির প্রচণ্ড খিদে পাওয়ায় সে খেয়ে দিয়ে নিজের মতো করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রূপার চোখে এক ফোঁটাও ঘুম নেই। তার বুকের ভেতরটা এক বৃষ্টি অস্বস্তিতে ধক করেছে। এই কয়েকটা দিন এই মানুষটার প্রতি নিজের মনে যে ভালো লাগার বীজ বুনেছিল, এখন সেটা ভাবতেই নিজের উপরে ঘৃণা হচ্ছে তার। সে নিজেকে নিয়ে শাসাচ্ছে কিভাবে এখন বাঁধন ভাইয়ের সামনে যাবে। রাত বাড়ার সাথে সাথে রূপার পেটের ক্ষুধাটাও পাল্লা দিয়ে বেড়েছে। মনে মনে ভাবলো, এতক্ষণে নিশ্চয় বাড়ির সবাই গম্ভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে চট করে খেয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। যেই ভাবা সেই কাজ। সে পা টিপে টিপে রুম থেকে দরজা খুলে বের হলো। নিচে নেমে ড্রয়িং রুমের আলোটা জ্বালালো সে। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো খাবারগুলো আগে থেকে যত্ন করে বেড়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। সে নিঃশব্দে খেতে বসলো, কিন্তু বিপত্তিটা ঘটলো মাঝপথে। খাওয়ার মাঝে হঠাৎই তার প্রচণ্ড কাশি উঠল। কাশির চোটে রূপার নাজেহাল অবস্থা, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অথচ সে উত্তেজনায় পানির গ্লাসের কথা ভুলেই গেল। সমান তালে কেসেই যাচ্ছে সে।
হঠাৎ অগোচরে কেউ একজন ঠান্ডা পানির গ্লাসটা তার সামনে এগিয়ে দিল। রূপা তখন কাশির চোটে এতটাই অস্থির যে কে পানি দিল তা দেখার সময় পেল না। তড়িঘড়ি করে গ্লাসটা নিয়ে এক ঢোক গিলে সবটুকু পানি সাবার করে দিল। অতঃপর একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিচু স্বরে বলল, থ্যাংক ইউ। শব্দটা উচ্চারণ করতেই রূপা নিজে নিজে জায়গায় থমকে গেল। মাঝরাতে ডাইনিং টেবিলে তাকে পানি দেওয়ার মতো কে জেগে আছে? সে দীর্ঘায় ঘাড় বুড়িয়ে সামনে তাকালো, আর সাথে সাথে তার বুকের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গলার কাছে দলা পাকিয়ে এলো একরাশ জড়তা। সামনে দাঁড়িয়ে আছে বাঁধন। তার দুই হাত পকেটে গোছা, পরনে ছাই রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার। গোছানো চুলগুলো এখনও অবিন্যস্ত আর এলোমেলো হয়ে আছে, তবে সব থেকে বেশি ভীত জাগাচ্ছে আর স্বাভাবিক লাল হয়ে থাকা চোখ জোড়া। সে রক্তবর্ণ স্থির দৃষ্টি হয়ে আছে রূপার ওপরে। রূপা সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত। কথা বলবে নাকি এক দৌড়ে রুম পালিয়ে যাবে। এভাবেই নিস্তব্ধতায় কয়েক মুহূর্ত কেটে গেল। অবশেষে রূপার সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যেই না পাশ কাটিয়ে চলে যেতে নেবে, অমনি সেই গভীর পুরুষালী কণ্ঠস্বর পাথরের মতো তার পা থেমে গেল। দাঁড়া। রূপা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রূপার অবস্থাও ঠিক তাই। সে দীর্ঘায় গড়ে দাঁড়ালো, মাথাটা একদম নিচু করে রাখলো। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলল, জি ভাইয়া বলুন। বাঁধনের কণ্ঠস্বরে এবার আরও ধারালো হয়ে এলো, তুই রূপা, এই কথাটা আগে বলিসনি কেন আমাকে? ইউ শুড হ্যাভ ইনফর্মড মি বিফোর। রূপা মাথা নিচু রেখে কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, আমি জানতাম না যে আপনি আমার ভাই, জানতাম না তো। বাকিটুকু উচ্চারণ করার আগে বাঁধন সজোরে একটা ধমক দিয়ে উঠল, শাট আপ, কে বলেছে আমি তোর ভাই? বাঁধনের এই রণমূর্তি দেখে রূপার আত্মা কেঁপে উঠল। ভাই হয়েও সে এভাবে অস্বীকার করছে কেন? রূপার চোখ দুটো বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। সে থরথর করে কাঁপতে লাগলো। রূপাকে চুপচাপ থরথর করে কাঁপতে দেখে বাঁধন তার দিকে আরও এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বরে জমাট বাঁধা বরফের মতো শীতলতা। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? টেল মি। রূপা চোখ মুছে এবার মাথা তুলে তাকালো। তার কণ্ঠ এবার জমে থাকা অভিমানটা ফুটে উঠল। সে ধরা গলায় বলল, হয়তো আপনি আমার বাবা আর মা বাবার সম্পর্কটা মেনে নিতে পারেননি, তবে সমাজের চোখে আপনি আমার আপন না হলেও আপনি আমার ভাই। এই ট্রুথটা আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না। কথাটা শেষ হয়ে না হতেই বাঁধনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার ভেতরকার দীর্ঘদিনের পুষে রাখা ঘৃণাটা অগ্নিয়গিরির মতো ফেটে পড়ল। সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রূপার গালে। থাপ্পড়ে সে তীব্র শব্দে পুরো হলরুম যেন একবার কেঁপে উঠল। রূপা টাল সামলাতে না পেরে বিছানায় ডাইনিং টেবিলটা ধরে ফেলল। তারপর গালে হাত দিয়ে মাথা নিচু করে টুকরে কেঁদে উঠল। বাঁধন এবার নিচু হয়ে রূপার একদম মুখের কাছে মুখ এনে দাঁত চেপে বলল, ডোন্ট ইউ ডেয়ার। ওই মুখ দিয়ে আরেকবার আমাকে ভাই ডাকলে তোর চিবুকের সব কথা দাঁত আমি থাপ্পড় দিয়ে ফেলে দেবো। হার্টেসলি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। রূপা অবিশ্বাসের দৃষ্টিতে ঝাপসা চোখে বাঁধনের দিকে তাকালো। বাঁধন তখন উন্মাতের মতো চিৎকার করে বলল, তুই আমার বোন? ইন হুইচ লাইফ? কোন জন্মের বোন তুই আমার? না তুই আমার বাবার রক্ত, আর না তুই আমার মায়ের রক্ত। তুই হলি জাস্ট একটা আউটসাইডার, একটা বাইরের মেয়ে। অন্যের রক্ত শরীরে নিয়ে অন্যের বাড়িতে রাজরানীর মতো বসে খাচ্ছিস, আর এখন আমাকে ভাই বানিয়ে সম্পর্কে পাতাতে আসছিস। রূপা আর কোনো কথা বলতে পারল না। বাঁধনের প্রতিটি শব্দ বিষাক্ত তীরের মতো তার বুক চিরে দিচ্ছে। মাথা নিচু করে সে শুধু অজরে কাঁদতে লাগলো। আছে হারহিম করা এক সত্যের মুখোমুখি। বাঁধন তাকে কেবল অপছন্দই করে না, বরং মনে প্রাণে ঘৃণা করে। এতদিনের সব ধোঁয়াশা যেন মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। কেন বাঁধন কখনো তার সামনে আসতো না, আর কেনই বা বাড়ির বড়রা কখনো তাকে বাঁধনের সামনে যেতে দিত না। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু রূপা যেন হারিয়ে ফেলেছে। সারা শরীর যেন ভেঙে আসছে। সে পোপাতে পোপাতে দৌড়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। খাটের উপরে আছড়ে পড়ল। তার কান্নার শব্দ দেওয়াল ভেদ করে বাইরে না এলেও ভেতরে হাহাকার যেন পুরো ঘরটাকে ভারী করে তুলল। নিচে নিস্তব্ধ হলরুমে একা দাঁড়িয়ে রইল বাঁধন। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো কাজটা কি ঠিক হলো। সে কি সত্যি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললো? ওই কান্নারত ফ্যাকাশে মুখটা মনে পড়তেই বুকের ভেতরটা কোথাও একটা সূক্ষ্ম টান লাগলো। কিন্তু পরক্ষণেই একরাশ ঘৃণায় তার মুখ কুঁচকে ফেলল। সে নিজের মনকে শক্ত করে বিড়বিড় করলো, নো, আমি যা করেছি একদম ঠিক করেছি। দিস ইজ হোয়াট শি ডিজার্ভ। বাঁধন ধীর পায়ে রান্নাঘর থেকে দিকে এগিয়ে গেল। আসলে সে নিচে নেমেছিল এক কাপ কড়া কফি বানিয়ে নিতে, যাতে রাতের ঘুমটা তাড়ানো যায়। কিন্তু এসে তাকে রূপা বিষম খেয়ে কাশছে। অথচ মেয়েটার কাশির চোটে এতটাই অস্থির যে পানির গ্লাসটা পর্যন্ত নিতে পারছে না। তখন ঘৃণা ভুলে স্রেফ মানবিকতার খাতিরে এসে চুপচাপ পানিটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু রূপার ওই ভাই ডাকটা তার মস্তিষ্কের সবকটা শিরায় আগুন ধরিয়ে দিয়েছিল। আচ্ছা, তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার আগের ভয়েস
থেকে আজকে যে ভয়েসটা দিলাম মানে এই গল্পটার, এটার ভয়েসের মধ্যে কি তোমরা পার্থক্য পেয়েছো কিনা আমাকে একটু বলবা। হ্যাঁ, এটা আমার জন্য জানা একটু খুব জরুরি।